হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেম গাইডেন্স। আমরা ক্লাস 12-এর অর্গানিক কেমিস্ট্রি আন্ডারে পড়ছিলাম অ্যালকোহল, ফেনল, ইথার। ইথারের প্রস্তুতি বা প্রিপারেশন আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। আজকে আমরা শুরু করছি ইথারের কেমিক্যাল রিয়াকশান। একটা ভিডিওতে শেষ হবে না, সম্ভবত দুটো ভিডিও লাগতে পারে। তো ইথারের কেমিক্যাল রিয়াকশান এখানে আমি লিখে রেখেছি 4 রকমের হয়। প্রথমটা হচ্ছে অ্যাজ এ লিউইস বেস। ইথারগুলো লিউইস বেস হিসেবে কাজ করে। ইথারের যে অক্সিজেন অ্যাটমটা তার দুটো লোন পেয়ার থাকে, ওই লোন পেয়ার অফ ইলেকট্রনটাও দান করতে পারে অ্যাজ আ লিউইস বেস। সেকেন্ড হচ্ছে রিয়াকশানস ইনভলভিং CO বন্ড ক্লিভেজ, অর্থাৎ কার্বন অক্সিজেন বন্ডের ভাঙন, সেইটার সঙ্গে যুক্ত যে সমস্ত রিয়াকশানস, ওইটা একটা ক্যাটাগরি। থার্ড ক্যাটাগরি হচ্ছে রিয়াকশানস ইনভলভিং অ্যালকিল গ্রুপ, অর্থাৎ ইথারের যে আর গ্রুপ অর্থাৎ অ্যালকিল গ্রুপগুলোর যে রিয়াকশানস, সেইটা একটা টাইপ। আর ফোর্থ হচ্ছে SEAR মানে সাবস্টিটিউশন ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক, অর্থাৎ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কারা দেবে? অ্যারোমেটিক ইথারগুলো। ঠিক আছে, এই 4টে হচ্ছে টাইপ। আমরা শুরু করব প্রথমে অ্যাজ এ লিউইস বেস কীভাবে ইথার রিয়াকশান করে। নাম্বার এ হচ্ছে অ্যাজ এ লিউইস বেস। এমনিতে ইথারগুলো খুব একটা রিয়াক্টিভ না, খুবই এরা ইনার্ট টাইপের, রিয়াকশান খুব একটা করতে চায় না। সেই জন্য ইথারের রিয়াকশানের জন্য একটা ড্রাস্টিক কন্ডিশন, একটা স্ট্রং একটা রিয়েজেন্ট বা হাই টেম্পারেচার, এই সমস্ত খুব স্ট্রং পরিবেশ দরকার হয় বা কন্ডিশন দরকার হয়, তারপরে ইথার রিয়াকশান করে। তাহলে এর আন্ডারে প্রথম রিয়াকশান হচ্ছে যে উইথ কনসেন্ট্রেটেড অ্যাসিড, সাপোজ কনসেন্ট্রেটেড HCl or H2SO4। তো ডাইলিউট অ্যাসিডের সঙ্গে চট করে রিয়াকশান হয় না, সালফিউরিক অ্যাসিড যদিও রিয়াকশান করে। তো কনসেন্ট্রেটেড অ্যাসিড যদি আমরা ব্যবহার করি, আমরা দুটো এক্সাম্পল দেখাচ্ছি শুরুতেই। ধরা যাক ইথাইল ও ইথাইল, অর্থাৎ এটা ডাই ইথাইল ইথার। এবার ডাই ইথাইল ইথারের সঙ্গে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড রিয়াকশান করে, অক্সিজেন মলিকিউল তার লোন পেয়ারটাকে ডোনেট করে, আর এই বন্ডটা ব্রেক হয়ে যায়। তো আমরা এরকমভাবে লিখি আর কি এটাকে। দেখো, ইথার মলিকিউলের অক্সিজেন যেহেতু একটা লোন পেয়ার ছেড়ে দিল, ওটা পজিটিভলি চার্জ হয়ে যাবে, অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের বন্ড হয়ে গেল, আর Cl মাইনাস বাইরে বেরিয়ে গেল। আমরা এই পুরো জিনিসটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি আর Cl মাইনাসটাকে বাইরে রাখি। এখন এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে ক্যাটায়নটা তৈরি হয়ে গেল, ইথার প্রোটন অ্যাকসেপ্ট করে যে ক্যাটায়নটা তৈরি করলো, এইটার নাম হচ্ছে অক্সোনিয়াম আয়ন। ঠিক আছে, সিমিলার রিয়াকশান ইথার করতে পারে। আরেকটা এক্সাম্পল দেখাই, এটা এক্সাম্পল নাম্বার এ। এক্সাম্পল নাম্বার বি, ধরো ডাইমিথাইল ইথার, দুখানা মিথাইল গ্রুপ, ডাইমিথাইল ইথার। ওটাকে যদি আমরা রিয়াকশান করি H2SO4 এর সঙ্গে, তো H2SO4 এর আমি একদম স্ট্রাকচার আঁকছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এটা হচ্ছে H2SO4। সিমিলার রিয়াকশান হবে একদম। ইথার এর অক্সিজেন অ্যাটম তার লোন পেয়ারটা ডোনেট করলো হাইড্রোজেনকে, এই বন্ডটা খুলে গেল। একদম যা রিয়াকশান HCl এর সঙ্গে হচ্ছে এক্স্যাক্টলি একই রিয়াকশান হচ্ছে। তাহলে কী তৈরি হবে দেখো, আবারও এখান থেকে অক্সোনিয়াম আয়ন, MeO, অক্সিজেন পজিটিভলি চার্জড, এখানে হাইড্রোজেন। ঠিক আছে, আর বাইরে এই অ্যানায়নটা অক্সিজেনের মাথায় মাইনাস, এটা অ্যাকচুয়ালি কোন অ্যানায়ন? HSO4 মাইনাস। ভালো করে দেখো, একটা S আছে আর 4টে অক্সিজেন আছে, তাই না? এইটুকু পোর্শন থেকে তো আমাদের অ্যানায়নটা তৈরি হবে। তাহলে এটা HSO4 মাইনাস আয়ন তৈরি হয়ে গেল। এই হচ্ছে অক্সোনিয়াম আয়ন। আর এই পুরো বিষয়টাকে যদি একসঙ্গে ভাবি, তাহলে এটা একটা অক্সোনিয়াম সল্ট বলা যেতে পারে। তাহলে এই হচ্ছে অ্যাজ এ লিউইস বেস 1 নম্বর রিয়াকশান। এইবার এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে এই যে অক্সোনিয়াম আয়নটা তৈরি হলো, এই অক্সোনিয়াম আয়ন থেকে নিচে দিচ্ছি আমি এটাকে, এই অক্সোনিয়াম আয়ন থেকে আমরা আবার খুব সহজেই ইথারটাকে পেতে পারি আলাদা করে মানে আমি বলছি ব্যাকওয়ার্ড রিয়াকশান খুব সহজে হতে পারে। ইথারের সঙ্গে অ্যাসিড মিলে তৈরি হলো অক্সোনিয়াম থেকে আবার ব্যাক টু ইথার আসা যায় কীভাবে? আমরা যদি এটা করি যে অক্সোনিয়াম আয়ন যেটা তৈরি হলো, এটার সঙ্গে এক্সেস ওয়াটার, অতিরিক্ত জল মিশালাম, জল মিশিয়ে যদি ভালো করে ঝাঁকানো হয়, ওয়েল শেকেন যদি করা হয়, তাহলে কি হবে? অক্সোনিয়াম আয়নের মধ্যে, অক্সোনিয়াম আয়ন মানে কি? ইথার প্লাস অ্যাসিড মিলিয়ে তৈরি হয়েছে। ওই সেই অ্যাসিডটা জলের মধ্যে ডিজলভ হয়ে যাবে এবং ইথার মলিকিউল, ইথারের যে লেয়ারটা,
ওয়াটার লেয়ার আর ইথার অর্গানিক সলভেন্ট, তার যে লেয়ার, দুটো আলাদা আলাদা লেয়ার হয়ে যাবে, আমরা খুব সহজেই ওদেরকে সেপারেট করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা করলে কি হবে যে অ্যাসিড molecules will get dissolved in H2O। অ্যাসিড মলিকিউলটা H2O তে রিজলভ হয়ে যাবে। তাহলে ইথার থেকে, অক্সোনিয়াম আয়ন থেকে অ্যাসিডটা যদি বেরিয়ে চলে যায় তাহলে পড়ে থাকবে কি, ইথার। তাহলে অ্যান্ড ইথার লেয়ার দ্যাট ইজ পিওর ইথার। ইথার লেয়ার মানে হচ্ছে পিওর ইথার ইজ সেপারেটেড ফ্রম H2O লেয়ার। ঠিক আছে, জলের যে লেয়ার থেকে ইথারের লেয়ার পৃথক হয়ে গেল, আলাদা হয়ে গেল, এবং জলের যে লেয়ারটা তার মধ্যে অ্যাসিড মলিকিউলগুলো গিয়ে ডিজলভ করে গেল। তাহলে এইভাবে আমরা জাস্ট এই পদ্ধতিটাকে কাজে লাগিয়ে আমরা একটা কোয়েশ্চেন এরকম পরীক্ষাতে আসতে পারে যে ধরো এরকম দিল যে হাউ উড ইউ সেপারেট সাপোজ বললো যে ডাইইথাইল ইথার অ্যান্ড ধরা যাক বললো বিউটেন। ঠিক আছে, একটা অ্যালকেন এবং ইথারকে তাদের মিক্সচারের মধ্যে থেকে কী করে আমরা সেপারেট করব। তাহলে হাউ উড ইউ সেপারেট ডাইইথাইল ইথার অ্যান্ড বিউটেন ফ্রম দেয়ার মিক্সচার। ঠিক আছে, যদি এখানে বিউটেন লেখাটা খুব একটা ঠিকঠাক হলো না মনে হচ্ছে, কারণ বিউটেন তো সাধারণ টেম্পারেচারে একটা গ্যাস হয় না। তো এখানে আমরা ইন জেনারেল একটা অ্যালকেন লিখে দিই, খুব হায়ার অ্যালকেন একটা, যেটা কিনা সাধারণ টেম্পারেচারে লিকুইড। তো সেই লিকুইড অ্যালকেনের সঙ্গে ইথার, যেটাও কিনা একটা লিকুইড, কী করে আমরা এদেরকে সেপারেট করবো। বিউটেন লেখাটা ভুল হচ্ছিল টেকনিক্যালি, কারণ বিউটেন নর্মাল টেম্পারেচারে গ্যাস থাকে, ওটাকে লিকুইফাই করা হয় হাই প্রেশার দিয়ে। তারপরে তো কী করবো, আমরা বলবো যে এই মিক্সচারের মধ্যে আমরা কনসেন্ট্রেটেড HCl দেবো। দিলে কী হবে, অ্যালকেন রিয়াকশান করবে না, ইথার রিয়াকশান করে অক্সোনিয়াম সল্ট বানাবে। এইবার অক্সোনিয়াম আয়নটাকে আমরা আলাদা করে নিলাম, আলাদা করলে সেখান থেকে আমরা আবার এই প্রসেসে আবার ইথারটাকে আলাদা করতে পারি। অ্যালকেন আর ইথার এইভাবে আমরা তাদের মিক্সচার থেকে সেপারেট করতে পারি। সেকেন্ড আরেকটা রিয়াকশান আছে লিউইস বেস হিসেবে, অ্যাকচুয়ালি দুটো রিয়াকশান। সেকেন্ড রিয়াকশানটা হচ্ছে আমরা অন্য যে কোনো একটা লিউইস অ্যাসিডের কথা ভাবি, ধরা যাক বোরন ট্রাইক্লোরাইড বা বোরন ট্রাইফ্লুরাইড ইত্যাদি। তো 2 নম্বর রিয়াকশান হচ্ছে, ধরা যাক একটা ইথার আমি লিখলাম, এখানে সাধারণ সংকেত দেখলাম, জেনারেল স্ট্রাকচার, ধরা যাক বোরন ট্রাইফ্লুরাইড। বোরনের এখানে অক্টেট ফিল আপ হয়নি, দুটো ইলেকট্রনের দরকার অক্টেট ফিল আপ হওয়ার জন্য। অক্সিজেন সেই দুটো ইলেকট্রন ওকে সাপ্লাই করলো, করার পরে কি তৈরি হলো দেখো, ROR, অক্সিজেন ইলেকট্রন দিল কাকে, বোরনকে, BF3 কে। তাহলে আইদার আমরা এরকম কোঅর্ডিনেট বন্ড লিখতে পারি, অথবা আমরা জানি যে যেহেতু ডোনার এবং অ্যাকসেপ্টার দুজনেই হচ্ছে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, এই ক্ষেত্রে আমরা কোঅর্ডিনেট বন্ড না দিয়ে সিম্পল এরকম কোভ্যালেন্ট বন্ড দিতে পারি। এবং এটা দেওয়ার সময় কী হবে, যে হচ্ছে ডোনার তার ইলেকট্রন চলে গেল, তার মাথায় প্লাস চার্জ, আর যে হচ্ছে ইলেকট্রন নিল তার মাথায় মাইনাস চার্জ। তাই এইটা হয়ে গেলে এটা এখানে লিউইস বেস আর লিউইস অ্যাসিড, এরা রিয়াকশান করে যে কম্পাউন্ড তৈরি করে সেটাকে কী টাইপের আমরা কম্পাউন্ড বলি, অ্যাডাক্ট, তাই তো। এটা হলো এক নম্বর, মানে লিউইস বেস হিসাবে। এবার একটা কোয়েশ্চেন খুব আসে যে ইথার is used as a solvent during preparation of গ্রিগনার্ড রিয়েজেন্ট। ঠিক আছে, RMGX। গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি করার সময় ইথারকে সলভেন্ট হিসেবে কেন ইউজ করা হয়, এটার কারণ হচ্ছে এই যে RMGX তৈরি হলো, RMGX এটার সঙ্গে দুটো ইথার মলিকুল, সাপোজ আমি ইথারটা যদি, এটা যদি ইথাইল গ্রুপ হয়, ডাইইথাইল ইথার যদি হয়, তাহলে আমরা এরকম লিখতে পারি
ET2O, তাই না? আর গ্রুপ দুটো, তাই ET2 লিখলাম, ডাইইথাইল ইথার। এবার এই অক্সিজেনটা কী করবে? লোন পেয়ার ডোনেট করবে কাকে? ম্যাগনেসিয়ামকে। তো দুটো ইথারের মলিকিউল তারা একটা একটা করে লোন পেয়ার একে ডোনেট করবে এবং কোঅর্ডিনেট বন্ড তৈরি করবে। আমরা এটাকে এইভাবে দেখাতে পারি, RMgX, ঠিক আছে, ডোনেট করলো ইলেকট্রন ও ET2, একটা লোন পেয়ার ডোনেট করে দিল, আর একটা রইল। আর এখানেও তাই, ও ET2, তাহলে এইভাবে দেখাতে পারি আমরা, ঠিক আছে। অ্যাকচুয়ালি থার্ড ব্র্যাকেটটা এই পুরোটা বড় করে দেখাতে হবে। এবার ইন্টারেস্টিংলি আমরা দেখাচ্ছি এটা এরকমভাবে, অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার, ঠিক আছে, টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এই টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্টটা তৈরি হয় এবং এইভাবে RMgX মলিকিউলটা স্টেবিলিটি গেইন করে। এমনিতে এটা খুব একটা স্টেবল নয়, ইথারের মলিকিউলের সঙ্গে কোঅর্ডিনেট বন্ড তৈরি করে ও স্টেবিলিটি পায়। তাহলে এই স্টেবিলিটিটা যাতে করে ও পায় সেই জন্যই ইথারকে ব্যবহার করা হয় অ্যাজ এ সলভেন্ট, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেনটা যদি আসে তার আনসার কী লিখতে হবে? প্রথম তো রিয়াকশানটা দিতে হবে, দিয়ে বলতে হবে যে ইথার মলিকিউল এই যে কোঅর্ডিনেট বন্ড তৈরি করলো এবং একটা টেট্রাহেড্রাল যে স্পিসিসটা তৈরি করলো, এইটা তৈরি হওয়ার মাধ্যমে RMgX মলিকিউল স্টেবিলিটি গেইন করে। আচ্ছা, এবার হচ্ছে টাইপ বি, রিয়াকশানস ইনভলভিং কার্বন অক্সিজেন বন্ড ক্লিভেজ। এই পার্টের আন্ডারেই ইথারের বেশিরভাগ রিয়াকশানগুলো পড়ে। এর আন্ডারে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট রিয়াকশান, ইনফ্যাক্ট ইথারের যতগুলো রিয়াকশান আছে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে রিয়াকশান উইথ HI, হাইড্রো আয়োডিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশান, ঠিক আছে। হাইড্রো আয়োডিক অ্যাসিড মানে বুঝতেই পারছো যে HI থেকে তৈরি হবে H+ এবং তৈরি হবে I-। এই I- নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে নিউক্লিওফাইল কোথায় অ্যাটাক করবে? অ্যালকিল গ্রুপে। তো এবার ধরা যাক I- প্লাস হচ্ছে ইথার রিয়াকশান হচ্ছে, I- সরাসরি এখানে অ্যাটাক করে এই বন্ডটাকে খুলে দিতে পারবে না। কেন পারবে না? কারণ দেখো কী তৈরি হবে, দেখো আর এর সঙ্গে I, আচ্ছা এটাকে আমি R' বলছি, এই আর এর সঙ্গে I এর বন্ড হয়ে গেল, প্রোডাক্ট, এটা প্রোডাক্ট প্লাস কী তৈরি হবে দেখো R' ও নেগেটিভ, তাই না, R'(O- তৈরি হবে। এইবার এই যে R'(O- তৈরি হলো, এইটা একটা ব্যাড লিভিং গ্রুপ, চট করে এরকমভাবে ও বেরোতে চাইবে না, ফলে এই রিয়াকশানটা হবে না। সে কারণে আমাদের প্রথম যেটা কাজ হচ্ছে এখানে, যখনই HI এর সঙ্গে রিয়াকশান করতে আসবে ইথার, ফার্স্ট অফ অল ইথার অ্যাজ এ লিউইস বেস কাজ করবে। ঠিক আমরা একটু আগে যেমন HCl এর সঙ্গে রিয়াকশান দেখালাম, অক্সিজেন তার লোন পেয়ার ডোনেট করবে হাইড্রোজেনকে, I- বের করে দেবে এখান থেকে, এই I- এবার নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, ঠিক আছে। কারণ এখানে আমরা ইথারের সঙ্গে রিয়াকশান করেছি, ইথার তো ওয়াটার লেয়ার না, তাই না, ইথার তো আলাদা অর্গানিক সলভেন্ট, জল আলাদা সলভেন্ট। জলের মধ্যে HI-কে দিলে সঙ্গে সঙ্গে হাইড্রোনিয়াম আয়ন আর I- তৈরি হয়ে গেল। কিন্তু ইথারের মধ্যে HI এর এই যে প্রথম যে রিয়াকশানটা আমি করিয়েছি, এইটা অতটাও ইজিলি হবে না, ঠিক আছে, যেহেতু অর্গানিক সলভেন্ট। তাই তো সেই কারণে প্রথমে এইরকম একটা লুইস অ্যাসিড বেস রিয়াকশান হবে, হওয়ার পরে তৈরি হবে দেখো, আচ্ছা এটাকে R' বলি, তাহলে আর এই যে O এর সঙ্গে H এর হলো রিয়াকশান, এই তৈরি হলো। এই যে প্রোটোনেটেড যে ইথার বা অক্সোনিয়াম যে আয়ন তৈরি হলো, এখানে এবার অ্যাটাক করবে নিউক্লিওফাইল। এবার যদি দেখা যায় যে I- এইখানে যদি অ্যাটাক করে এবার, তাহলে যদি এই বন্ডটা খোলে, তাহলে প্রোডাক্ট কী তৈরি হবে দেখো, RI তৈরি হয়ে গেল, RI প্লাস, এবার এখান থেকে কী তৈরি হয়ে যাবে, এই দুটো ইলেকট্রন এই বন্ড পেয়ারটা নিয়ে অক্সিজেন, যেটা কিনা ইলেকট্রনের ঘাটতিযুক্ত ছিল, ইলেকট্রন ছিল না, কম ছিল, তাই মাথায় প্লাস চার্জ ছিল, এইবার ইলেকট্রনের যে ঘাটতি ডেফিসিয়েন্সি ওইটা পূরণ হয়ে যাবে, অক্সিজেন হয়ে যাবে এবার নিউট্রাল, তাহলে তৈরি হয়ে গেল R'(OH)। এই রিয়াকশানটা হচ্ছে ফিজিবল, এই রিয়াকশানটা অবশ্যই হবে, ঠিক আছে, এই রিয়াকশানটা হবে, উপরের রিয়াকশানটা হবে না। অর্থাৎ নিউক্লিওফাইল সরাসরি ইথার মলিকিউলকে অ্যাটাক করতে পারবে না, প্রোটোনেটেড ইথারকে নিউক্লিওফাইল অ্যাটাক করবে। এইটুকু আশা করা যায় বোঝানো গেল। তাহলে আমরা এরকম লিখতে পারি ফাইনালি যে
এইটাকে আমরা লিখে বক্স করব যে ইথার প্লাস হচ্ছে HI, ইথার প্লাস HI তৈরি হবে কি, দেখো আর ড্যাশ এখানে দিলাম, তাহলে RI প্লাস আর ড্যাশ OH, অর্থাৎ ইথারের সঙ্গে HI এর রিয়াকশানে তৈরি হবে অ্যালকিল হ্যালাইড প্লাস অ্যালকোহল। কিন্তু এই রিয়াকশানটা এমনি এমনি হয় না নর্মাল টেম্পারেচারে, এখানে আমাদের অন্তত 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিতে হয়। এবার যদি ইথারটা এক্সেস পরিমাণে থাকে, এটা একটা কন্ডিশন, ঠিক আছে, এটা একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, ধরো আর ড্যাশ HI, এখানে লেখা হলো এক্সেস HI 100 ডিগ্রি সেলসিয়াস, আর এক্সেস মানে কি HI প্রচুর পরিমাণে আছে, তাহলে এই যে প্রোডাক্টগুলো তৈরি হলো এই প্রোডাক্টের মধ্যে অ্যালকোহল ও ফার্দার HI এর সঙ্গে রিয়াকশন করবে, যেহেতু HI প্রচুর পরিমাণে আছে। অ্যালকোহল, আমরা অ্যালকোহলের রিয়াকশানে পড়েছিলাম যে অ্যালকোহল যখন HX এর সঙ্গে রিয়াকশন করে, HCl, HBr, HI, তখন হ্যালো অ্যালকেন তৈরি করে। বা আমরা হ্যালো অ্যালকেনের প্রস্তুতিতেও পড়েছি, মনে করে দেখো অ্যালকোহলের সঙ্গে HCl এর রিয়াকশানে একটা অ্যানহাইড্রাস ZnCl2 লাগছিল আলাদা করে, যেটাকে আমরা গ্রোভস মেথড বলছিলাম বা লিকোয়াস এক্সপেরিমেন্ট বলছিলাম। তো যাই হোক, যদি এক্সেস দিই তাহলে কি হবে, এক্সেস দেওয়ার পরে RI তো তৈরি হলো, প্লাস আর ড্যাশ OH রে তৈরি হলো, এই আর ড্যাশ OH ফার্দার HI এর সঙ্গে রিয়াকশান করে আর ড্যাশ I তৈরি করে দেবে। তাহলে এক্সের সঙ্গে রিয়াকশান করলে দুটো প্রোডাক্ট কী কী তৈরি হবে, দুটোই অ্যালকিল হ্যালাইড, এই একটা আর এই একটা। অ্যালকোহল হবে না, অ্যালকোহল তৈরি হয়ে আবার কনভার্ট হয়ে যাবে আর আইতে। তো এই সেম জিনিস আমরা পাই যদি আমরা দেখি যে HIটা এক্সেস না হয়ে, যদি এরকম হয় যে HI এক্সেস নেই, নর্মালি আছে, কিন্তু 100, এখানে আমি ডেল্টা লিখলাম, ডেল্টা মানে 100 ডিগ্রির থেকেও বেশি, অনেক বেশি টেম্পারেচার। এবার যদি আরও হায়ার টেম্পারেচার হয় তখন কিন্তু এই সেম রিয়াকশানের আবার রিপিটেশন হবে, অর্থাৎ RI প্লাস আর ড্যাশ I। তাহলে উৎপন্ন অ্যালকোহলটা, এমনি নর্মাল যে রিয়াকশান সেখানে যে অ্যালকোহল তৈরি হয়েছিল সেই অ্যালকোহলটা আবারও কনভার্টেড হয়ে যাবে কোথায়, অ্যালকিল হ্যালাইডে বা হ্যালো অ্যালকেনে, যদি HI এক্সেস থাকে অথবা টেম্পারেচার 100 ডিগ্রির থেকে অনেক বেশি টেম্পারেচার থাকে। এইবার কথা হচ্ছে যে এই যে আমরা রিয়াকশান দেখালাম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তাহলে আইদার SN1 অথবা SN2, তাহলে কোনটা হবে? তো দুটো কন্ডিশন হচ্ছে, আমরা এরকম বলতে পারি যে ধরো যাক দুটো গ্রুপ আছে, তো একটা আর একটা ধরো আর ড্যাশ। এখন ধরো এই যে আর গ্রুপটা, এটা আইদার মিথাইল অথবা 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রি, আর এটাও মিথাইল অথবা 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রি, মানে প্রাইমারি বা সেকেন্ডারি, টার্সিয়ারি কোনো গ্রুপ নেই, মিথাইল প্রাইমারি সেকেন্ডারি দুটোই যদি তাই হয় তাহলে অবভিয়াসলি SN2 রিয়াকশান, ঠিক আছে, এটা একটা। আর 2 নম্বর হচ্ছে যে ধরো আর ও আর ড্যাশ, এর মধ্যে যে কোনো একটা, দুটো গ্রুপের মধ্যে যে কোনো একটাকে আমি ফোকাস করব, যে কোনো একটা যদি টার্সিয়ারি হয় অথবা ইভেন মোর স্টেবল কার্বোক্যাটায়ন যদি এখান থেকে তৈরি হয়, ইভেন মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্মিং গ্রুপ। এবার কমপ্লিট হলো ব্যাপারটা। যদি যে কোনো একটা গ্রুপ টার্সিয়ারি হয় অথবা টার্সিয়ারি কার্বোক্যাটায়নের থেকেও বেশি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারবে, এরকম যদি কোনো গ্রুপ হয়, তো সেই গ্রুপ কারা? টার্সিয়ারির থেকেও যারা বেশি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারবে কারা? এক হচ্ছে যদি সেই কার্বোক্যাটায়নটা যেটা তৈরি হলো সেটা যদি রেজোনেন্স স্টেবিলাইজড হয়, বা সেখানে যদি কোনো প্লাস সেম গ্রুপ থাকে যেখানে ইলেকট্রন সরবরাহ করে কার্বোক্যাটায়নটাকে নিউট্রালাইজ করবে, অথবা যদি এরকম হয় যে কার্বোক্যাটায়নটা মানে যে কার্বনটার মাথায় প্লাস চার্জ ওটা যদি কোনো অ্যারোমেটিক সিস্টেমের পার্ট হয়, তাহলে তাদের স্টেবিলিটি অনেক বেশি, টার্সিয়ারি কার্বোক্যাটায়নের থেকে অনেক বেশি। তো এই রকম কেসে আমরা সেকেন্ড গ্রুপটা কী আছে দেখবো না, দরকার নেই, দুটোর মধ্যে যে কোনো একটা দেখবো আগে টার্সিয়ারি আছে কিনা, টার্সিয়ারি অথবা রেজোনেন্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে এরকম গ্রুপ আছে কিনা। যদি থাকে তাহলে SN1, আর যদি না থাকে তখন আমরা এই SN2 দিকে যাব, ঠিক আছে। তাহলে
তাহলে মোদ্দা কথা হচ্ছে যখনই একটা ইথার দেওয়া আছে এইচআই দেওয়া আছে, রিয়াকশানটা SN1 মোডে হবে নাকি SN2 মোডে হবে কী করে বুঝবো? শুরুতেই আমি চেক করবো যে দুটো গ্রুপের মধ্যে একটা টার্সিয়ারি আছে কিনা। যদি টার্সিয়ারি না থাকে তাহলে টার্সিয়ারির থেকেও বেশি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে এরকম গ্রুপ আছে কিনা। যদি পেয়ে যাই তাহলে SN1, আর যদি না পাই তাহলে SN2। ঠিক আছে, দুটোরই মেকানিজম আমি দেখাবো। ইনফ্যাক্ট একটা মেকানিজম দেখিয়েই ফেলেছি অলরেডি, তাও আমি দুটো মেকানিজম দেখাচ্ছি। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতেই হবে আমাকে। এবার দেখো, এইটা যখন যে কোনো টেক্সট বইতে যখন এটা আলোচনা করা থাকে তখন এরকম 3-4টে ভাগ করা থাকে। যদি অ্যালকিল গ্রুপটা টার্সারি হয়, যদি প্রাইমারি হয়, যদি ফিনাইল গ্রুপ হয়, যদি বেনজাইল গ্রুপ হয়, আমরা ওই রকম 4-5খানা ক্যাটাগরি করবো না, আমরা দুটোই ক্যাটাগরি করবো, আইদার SN2 অথবা SN1। এই দুটো ক্যাটাগরির মধ্যে সমস্তটা আমরা কভার করে দেবো, যাতে করে পরীক্ষার হলে বসে আমাদেরকে অনেক বেশি চিন্তাভাবনা করতে না হয়। শুধু আমি দেখবো একটাই জিনিস, টার্সিয়ারি অথবা ইভেন মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্মিং গ্রুপ আছে নাকি নেই। যদি থাকে SN1, যদি না থাকে SN2। ঠিক আছে, তো এবার দেখো মেকানিজম লিখছি দুটোরই একটা একটা করে এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক আমি ফার্স্ট এক্সাম্পল নিলাম, এখান থেকে আমাদের এই পার্টিকুলার হেডিংয়ের আন্ডারে আমাদের এক্সাম্পল চালু হয়ে গেল। প্রথম এক্সাম্পল মিথাইল অক্সিজেন ইথাইল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা প্রাইমারি কার্বন, এটা তো মিথাইল, বোঝা যাচ্ছে মিথাইল। তাহলে এই অবস্থায় আমরা কি বললাম, যদি এইচআই আমরা দিই তাহলে SN2 রিয়াকশান হবে, তাই তো? এখানে কোনো টার্সিয়ারি, দুদিকেই কোনো টার্সিয়ারি গ্রুপ নেই বা তার থেকেও বেশি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে এমন কোনো গ্রুপ নেই। তাহলে আবারও আমি যদি এটা মেকানিজমটা দেখাই, প্রত্যেকটা রিয়াকশানে আমরা মেকানিজম দেখাবো না, আমরা শুধু দুটো রিয়াকশানের মেকানিজম দেখাচ্ছি, একটা SN2 টাইপ, একটা SN1 টাইপ। পরবর্তীগুলোতে আমরা আর কোনো মেকানিজম দেখাবো না, ওটা মনে মনে নিজেকে চিন্তা করতে হবে, দিয়ে ফাইনাল প্রোডাক্ট শুধুমাত্র লিখতে হবে। হাইড্রোজেনকে অ্যাটাক করলো, I- বেরিয়ে গেল, তাহলে I- প্লাস দেখো মিথাইল অক্সিজেন ইথাইল। এবার আমি বুঝতে পারছি যে এখানে যেহেতু কোনো টার্সিয়ারি বা ইভেন মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্মিং গ্রুপ নেই, সুতরাং SN2। এবার SN2 রিয়াকশানটাতে নিউক্লিওফাইল কোথায় অ্যাটাক করবে? SN2 রেট আমরা কি জানি যে SN2 রেট হয় সাবস্ট্রেটে, যদি মিথাইল হয় তাহলে সব থেকে বেশি, তারপরে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি। তাহলে একদিকে মিথাইল আছে, একদিকে ইথাইল আছে, কোথায় অ্যাটাক করবে? I-, মিথাইলে অবভিয়াসলি, কারণ মিথাইলে SN2 রেট ম্যাক্সিমাম। তাহলে মিথাইলে যদি অ্যাটাক করে তাহলে এই বন্ডটা ভেঙে যাবে, তাহলে তৈরি হয়ে যাবে মিথাইল আয়োডাইড এবং তৈরি হয়ে যাবে ইথাইল অ্যালকোহল। কারেক্ট? কখনোই আমরা মিথাইল অ্যালকোহল আর ইথাইল আয়োডাইড লিখবো না। I- ইথাইলে অ্যাটাক করবে না, এটা SN2 রিয়াকশানের সিম্পল লজিক। ঠিক আছে, সেকেন্ড মেকানিজম বা সেকেন্ড এক্সাম্পল দেখো। সেকেন্ড এক্সাম্পল আমি বলছি যে ধরো মিথাইলটাকে এইভাবেই দেখাচ্ছি, এটা একটা, তাহলে এইভাবে যদি লিখি আমি, তাহলে দেখো, আচ্ছা এদিকে আমি CH2CH3 লিখছি, CH2CH3। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই দিকের গ্রুপটা হচ্ছে আমার টার্সিয়ারি আর এই দিকের গ্রুপটা হচ্ছে আমার প্রাইমারি। তাহলে যেহেতু আমি যে কোনো একদিকে টার্সিয়ারি খুঁজে পেয়ে গেছি, এবার রিয়াকশান কী হবে? SN1 হবে। যাই হোক, SN1 যদি হয় তাহলে শুরুতে তো ওটাই হবে যে ইথারটা প্রোটোনেটেড হবে, তাই ইথার এখানে H প্রোটনটাকে নিল, I- কে ছেড়ে দিল, I- তৈরি হলো, আর কি তৈরি হলো দেখো। আচ্ছা এইবার আমি এই বড় গ্রুপটাকে এইবার Me3C লিখছি, আর অত বড় বড় লেখার দরকার নেই, আমি টার্সিয়ারি এটা বুঝে গেছি। এখানে OH, এখানে প্লাস, পাশে ইথাইল, এটা তৈরি হলো প্রোটোনেটেড ইথার। SN1 রিয়াকশানে কী হয়? SN1 রিয়াকশানে প্রথম স্টেপটা স্লো হয় না, RDS, অর্থাৎ প্রথম স্টেপে কি হয়? লিভিং গ্রুপটা বাইরে বেরিয়ে চলে যায়। তাহলে লিভিং গ্রুপ মানে কোনটা হবে এখানে? দেখো এই গ্রুপ, এই বন্ডটা ভাঙবে, এই বন্ডটা যদি ভাঙে তাহলে এই যে টার্সিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল না। টার্সিয়ারি গ্রুপ যদি থাকে তাহলে SN1 হবে। কেন? কারণ টার্সিয়ারি কার্বোক্যাটায়ন অনেক বেশি স্টেবল হয়, SN1 এর সিম্পল থিওরি। তাহলে এই টার্সিয়ারি কার্বোক্যাটায়নটা আমাকে তৈরি করতে হবে, তার জন্য এই বন্ডটা ভাঙতে হবে। যদি ওই দিকের বন্ডটা ভাঙতাম তাহলে তো ইথাইলের মাথায় প্লাস হতো, ইথাইলের মাথায় যদি প্লাস হতো তাহলে তো সেটা প্রাইমারি কার্বোক্যাটায়ন হতো, সেটা তো সম্ভব নয় SN1 রিয়াকশানে। সুতরাং এটা তৈরি হয়ে গেল, আর এদিকে দেখো কি তৈরি হয়ে গেল? ইথাইল অ্যালকোহল তৈরি হয়ে গেছে অলরেডি, ইথাইল অ্যালকোহল তৈরি হয়ে গেছে। এবার এই যে নিউক্লিওফাইল তৈরি হয়েছিল প্রথম স্টেপে, এই নিউক্লিওফাইল এইবার একে অ্যাটাক করলো এবং আমরা পেয়ে গেলাম Me3C আর I।
ঠিক আছে, অর্থাৎ টার্সিয়ারি বিউটাইল আয়োডাইড। তাহলে যখন এরম একটা ইথার দেওয়া থাকবে আর HI আর ডান দিকে প্রোডাক্ট A+B লেখা থাকলো, তাহলে আমরা কী বুঝবো? আমাদের অত মেকানিজম করার সময় থাকবে না পরীক্ষার সময়, মেকানিজম কেউ লিখতেও বলবে না, প্রোডাক্ট খালি আইডেন্টিফাই করতে বলবে। তাহলে আমরা দেখবো যে একদিকে যেহেতু টার্সিয়ারি আছে সুতরাং SN1 রিয়াকশান হবে, ঠিক আছে। টার্সিয়ারি যদি থাকে এবং SN1 যদি হয় তাহলে SN1 মানে টার্সিয়ারি থেকে কার্বোক্যাটায়ন তৈরি হবে, নিউক্লিওফাইল ওখানেই অ্যাটাক করবে, সুতরাং সেইখান থেকেই তৈরি হবে আয়োডাইড। লিভিং গ্রুপের পার্ট থেকে সবসময় তৈরি হবে অ্যালকোহল। দেখো এখানেও এই যে লিভিং গ্রুপ পার্ট, এইটা ETOH, এই পার্টটা বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, লিভিং গ্রুপ পার্ট থেকে অলওয়েজ অ্যালকোহল, আর নিউক্লিওফাইল যেখানে অ্যাটাক করছে ওইটা থেকে অলওয়েজ আয়োডাইড। আচ্ছা, আরও অনেক এক্সাম্পল দেওয়ার আগে এটা একটু দেখে নাও, যে দুটো রিয়াকশন আমরা এইমাত্র মেকানিজম দেখলাম, মেকানিজম ছাড়া যদি ডাইরেক্ট এইভাবে দেওয়া থাকে প্রোডাক্ট কী কী হবে, তাহলে আমরা সিম্পলি এরকম লিখবো। প্রথমটা অ্যাকচুয়ালি যেহেতু মিথাইল আর ইথাইল ছিল, এটা অ্যাকচুয়ালি SN2 রিয়াকশন ছিল, সুতরাং মিথাইলে অ্যাটাক হবে মিথাইল আয়োডাইড আর ইথাইল অ্যালকোহল। পরেরটা যেহেতু একটা টার্সিয়ারি গ্রুপ পেয়ে গেছি, তাহলে SN1, তাহলে টার্সিয়ারি কার্বোক্যাটায়নে অ্যাটাক হবে, তাহলে টার্সিয়ারি থেকে তৈরি হবে আয়োডাইড এবং লিভিং গ্রুপ থেকে তৈরি হবে অ্যালকোহল। কিন্তু এই দুটো সাবস্ট্রেটই আমি আবার লিখেছি এখানে, দেখো 3-4-এ। এবার HIটা এক্সেস পরিমাণে নিয়েছি, তাহলে যে পার্টটা থেকে শুরুতে অ্যালকোহল তৈরি হচ্ছিলো ওই পার্টগুলো থেকেও আবারও আয়োডাইড তৈরি হবে। তাহলে এখান থেকে তৈরি হবে MEI আর, আচ্ছা আমি এখানে ভুল করেছি, ETOH লিখে দিয়েছি, অ্যাকচুয়ালি এটা ETI হবে, ঠিক আছে। আর এখান থেকেও তাই, Me3CI তৈরি হয়েছিল আর MEOH তৈরি হয়েছিল, আচ্ছা আমি 2 আর 4টে একটু আলাদা করে দিয়েছি, এটা ET থাক তাহলে সুবিধা হবে, সেম কম্পাউন্ড হয়ে গেল, তাহলে 2 আর 4 সেম কম্পাউন্ড, তাহলে এখানে ETI তৈরি হবে আর Me3CI তৈরি হবে, ঠিক আছে। ETOH তৈরি হয়েছিল, সেটা ETI হয়ে গেল। তাহলে এই হচ্ছে এক্সেস রিয়েজেন্টের ফলাফল, এরকম এগুলোও পরীক্ষাতে আসতে পারে। আর থার্ড আমি এখানে একটা নোট লিখেছি, সেটা হচ্ছে HBr অ্যান্ড HI গিভস দিস রিয়াকশান উইথ ইথার। ইথারের সঙ্গে এই রিয়াকশান HI দিচ্ছে, HBrও দিতে পারবে, HCl দিতে পারবে না, বাট HCl ডাজন্ট গিভ দিস রিয়াকশান ডিউ টু ইটস লেস অ্যাসিডিক নেচার দেন HBr অ্যান্ড HI। অর্থাৎ HCl এর অ্যাসিডিক নেচার কম, HBr এবং HI অনেক তীব্র অ্যাসিড, তাই যদি হয় তাহলে এই যে প্রথমেই যখন অক্সিজেনটা প্রোটনেট করছিল HCl এর থেকে ওইভাবে প্রোটনও নিতে পারবে না, যেমনটা HI বা HBr এর থেকে পারবে। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে সেকেন্ড স্টেপে যখন নিউক্লিওফাইল অ্যাটাক করছে, I- বা Br- অনেক বেটার নিউক্লিওফাইল দেন Cl-। তো সেটাই লিখেছি যে ডিউ টু ইটস লেস অ্যাসিডিক নেচার দেন HBr অ্যান্ড HI অ্যান্ড Cl- is not that much strong nucleophile as compared to I- or Br-। তাহলে দুটো কারণ আছে, যে দুটো কারণের জন্য HCl ইথারের সঙ্গে এই রিয়াকশন দেয় না। এক তো হচ্ছে HCl এর অ্যাসিডিক নেচার খুব বেশি না, খুব ভালো অ্যাসিড ওটা নয়, তার ফলে ইথারকে প্রোটনেট করতে পারাটা ওর পক্ষে একটু মুশকিল। আর 2 নম্বর হচ্ছে Cl- অত ভালো নিউক্লিওফাইলও না যতটা ভালো হচ্ছে I- বা Br-। সেই জন্য এই রিয়াকশানটা আমরা মোস্ট অফ দ্য টাইম HI দিয়েই করাই, ঠিক আছে। ক্লিভেজ অফ ইথার উইথ HI এই নামেই এই রিয়াকশানটা পরিচিত। আচ্ছা, রিয়াকশান নাম্বার 5 দেখো, এটা একটা টার্সিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি করবে, টার্সিয়ারি মানে 3 ডিগ্রি গ্রুপ, আর এদিকে কি আছে মিথাইল, এদিকে একটাই কার্বন মানে মিথাইল। তো টার্সিয়ারি যেহেতু তাহলে SN1 রিয়াকশন হবে। এবার তাহলে টার্সিয়ারি যে গ্রুপটা সেইখান থেকে তৈরি হয়ে যাবে আয়োডাইড, আর এই যে একখানা কার্বন সেখান থেকে তৈরি হয়ে যাবে অ্যালকোহল, ঠিক আছে। রিয়াকশান কোন মোডে গেল? SN1। এখানে মিথাইল আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি বেনজাইল গ্রুপটা কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজড, সুতরাং এখানে মানে কী বলবো SN1 রিয়াকশন হবে। এবং এই গ্রুপ যেহেতু SN1 রিয়াকশন করবে, তাহলে যে গ্রুপটা SN1 রিয়াকশন করলো সেখান থেকে তৈরি হবে আয়োডাইড, আর অন্য গ্রুপটা থেকে তৈরি হবে অ্যালকোহল। SN1 বা SN2 যাই হোক না কেন, যে গ্রুপটা থেকে SN1 বা SN2 হচ্ছে, যে পার্টিকুলার গ্রুপটাতে নিউক্লিওফাইল অ্যাটাক করছে, SN1 হতে পারে SN2 হতে পারে, ওইখান থেকে আয়োডাইড তৈরি হবে, আর অন্য গ্রুপটা থেকে তৈরি হবে অ্যালকোহল। দেখো আবারও এখানে বেনজাইল আছে, এখানে ফিনাইল আছে। আচ্ছা, ফিনাইল গ্রুপ হচ্ছে এমন একটা গ্রুপ যেটা কিন্তু SN1 বা SN2 কোনোটাই করবে না। আমরা এর আগে হ্যালোয়ারিন পড়ার সময় দেখে নিয়েছিলাম যে ফিনাইল, ভিনাইল এরা সাধারণ কন্ডিশনে SN1 SN2 করতে চায় না, যদি এদের সঙ্গে খুবই স্ট্রং কিছু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে
তাহলে কোনো ড্রাস্টিক কন্ডিশনে এরা রিয়াকশন করে। আদারওয়াইজ কিন্তু নর্মাল যখনই কোথাও পিএইচ বা C6H5 মানে ওই আর কি বেনজিন রিং লেখা থাকবে, তারা কিন্তু SN1 বা SN2 দেবে না। সুতরাং এইখান থেকে বেনজাইল থেকে SN1 হবে, বেনজাইন থেকে হবে SN1, এখানে আমি লিখে দিচ্ছি SN1। তাহলে বেনজাইল যে কিনা SN1 করলো, সেখান থেকে আয়োডাইড আর অন্য গ্রুপটা থেকে অ্যালকোহল অর্থাৎ ফেনল তৈরি হয়ে গেল এখানে। খুব ভালো করে লক্ষ্য করো, ইথারের সঙ্গে যুক্ত এইদিকে যে কার্বনটা, এটা সেকেন্ডারি, দুটো কার্বনের সঙ্গে যুক্ত, আর এই কার্বনটা কিন্তু টার্সিয়ারি, তাই না? 1 2 3টে কার্বনের সঙ্গে যুক্ত। টার্সিয়ারি পার্ট থেকে কি হবে? SN1 হবে। টার্সিয়ারি বা তার থেকে ইভেন মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্মিং গ্রুপ থাকলেই SN1। তাহলে SN1 যেহেতু হবে, তাহলে এই যে গ্রুপটা টার্সিয়ারিওয়ালা যে গ্রুপটা, এইখান থেকে তৈরি হয়ে গেল আয়োডাইড, আর অন্য যে গ্রুপটা আছে এখান থেকে তৈরি হয়ে গেল অ্যালকোহল, রাইট? তারপর দেখো এটা মিথাইল আছে, দেখতেই পাচ্ছি আমরা। এইখানে কি আছে দেখো, যদি এই বন্ডটা ভেঙে যায় বাই এনি চান্স, তাহলে এখানে যদি প্লাস চার্জ তৈরি হয়, খুব ভালো করে লক্ষ্য করো, এই প্লাস চার্জওয়ালা পার্টটা কিন্তু অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন হবে, 4n+2 পাই ইলেকট্রন সিস্টেম। আর অ্যারোমেটিক কিন্তু খুবই কী বলবো, স্টেবিলাইজড একটা কার্বোক্যাটায়ন। সুতরাং এখান থেকে হবে এবং SN1 রিয়াকশান হবে এবং এখান থেকে তৈরি হয়ে গেল আয়োডাইড এবং মিথানল। SN2 কিন্তু কখনোই হবে না, মিথাইল আছে বলে SN2 না। আগে আমরা দেখবো যে SN1 হওয়ার কোনো পসিবিলিটি আছে কি না। SN1 যেহেতু আয়নিক রিয়াকশান অনেক তাড়াতাড়ি হয়, সুতরাং আয়নিক রিয়াকশান ঘটার পসিবিলিটি অনেক বেশি। দুদিকেই ফিনাইল গ্রুপ না তো SN1 দেবে না তো SN2 দেবে, সুতরাং HI এর সঙ্গে রিয়াকশান হবে না। ইথাইল দুদিকে সেম গ্রুপ যখন, ইথাইল হচ্ছে একটা প্রাইমারি গ্রুপ মানে এখানে SN2 রিয়াকশান হবে, তো একটা ইথাইল থেকে অ্যালকোহল হয়ে গেল আর একটা ইথাইল থেকে আয়োডাইড হয়ে গেল, ঠিক আছে? ইথাইল আছে, এটা আইসোপ্রোপাইল, দেখো CH3 তাহলে এটা হচ্ছে ইথাইলটা 1 ডিগ্রি, আইসোপ্রোপাইল হচ্ছে 2 ডিগ্রি। তাহলে যখনই একটা 1 ডিগ্রি একটা 2 ডিগ্রি, কোথাও কোনো টার্সিয়ারি নেই, তার মানে এবার রিয়াকশানটা হয়ে যাবে SN2 কে বেটার দেবে, 2 ডিগ্রি না 1 ডিগ্রি? অবভিয়াসলি 1 ডিগ্রি। 1 ডিগ্রির SN2 রেট 2 ডিগ্রির থেকে বেশি, তাহলে 1 ডিগ্রি থেকে আয়োডাইড আর 2 ডিগ্রি থেকে অ্যালকোহল। যে পার্টিকুলার গ্রুপটা SN1 বা SN2 দিচ্ছে, ওইখান থেকে আয়োডাইড, অন্য গ্রুপটা লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে এবং সেখান থেকে অ্যালকোহল, ঠিক আছে? তারপরে দেখো, আবারও দেখো, এই যে সেম জিনিসটা এইটা আছে, অর্থাৎ এখান থেকে যদি কার্বোক্যাটায়ন তৈরি হয় সেটা অ্যারোমেটিক হবে, আর এইখান থেকে যদি কার্বোক্যাটায়ন তৈরি হয় সেটা অ্যান্টি অ্যারোমেটিক হবে। দেখো এখানে এই যে কার্বনটা যদি প্লাস চার্জ হয়, তাহলে এটা 4n পাই ইলেকট্রন সিস্টেম হয়ে যাবে, অ্যান্টি অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন কিন্তু খুবই লেস স্টেবল। সুতরাং অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন থেকে SN1 রিয়াকশনের মাধ্যমে কি তৈরি হবে? এই যে অ্যারোমেটিক আয়োডাইড হয়ে গেল, আর অ্যান্টি অ্যারোমেটিক যে পার্টটা, সেখান থেকে তৈরি হয়ে গেল অ্যালকোহল। এই রিয়াকশানটা খুব ইম্পর্টেন্ট, 14 নম্বরটা, এবং আর একটা লিখেছি এই যে 18 নম্বরটা। আমরা এই জায়গাটায় খুব গন্ডগোল করি, ওই জন্য আমি স্টার দিয়ে দিলাম, এদিকটা মুছে দিচ্ছি। দেখো ওই আনসারগুলো আমার এদিকে লিখতে একটু সুবিধা হবে, সেই কারণে এটা মুছে দিচ্ছি। দেখো ফিনাইল আছে আর মিথাইল আছে। আমরা একটু আগে দেখলাম যে ফিনাইল তো রিয়াকশান করে না, ফিনাইল গ্রুপ SN1 SN2 কোনোটাই করবে না, মিথাইল করবে। তাহলে মিথাইল যদি রিয়াকশান করে, তাহলে সেই রিয়াকশানটা কী হবে? SN2 হবে। SN2 হয়ে মিথাইল আয়োডাইড হলো আর ফেনল হলো। এখন দেখো এখানে আমরা দিয়েছি এক্সেস দিলে আমরা কি বললাম যে দুদিক থেকেই আয়োডাইড তৈরি হবে, কারণ অ্যালকোহল যেটা তৈরি হয়, অ্যালকোহলটা ফার্দার HI এর সঙ্গে রিয়াকশান করবে। কিন্তু এইটা ফেনল, এটা এমন একটা অ্যালকোহল যেটা এক্সেস HI এর সঙ্গে রিয়াকশান করবে না, নো রিয়াকশান। কেন? কারণ তো ওই সেম, কারণ হচ্ছে ফিনাইল গ্রুপ তো SN1 বা SN2 দেবে না, আর অ্যালকোহল যখন রিয়াকশান করবে HI এর সঙ্গে, প্রাইমারি অ্যালকোহল হলে SN2, আর সেকেন্ডারি বা টার্সারি হয়ে গেলে SN1 মোডে যাবে ও। সুতরাং ফিনাইল গ্রুপ তো কোনো রিয়াকশানই করবে না, না তো SN1 না তো SN2। সুতরাং এক্সেস দেওয়ার পরেও কিন্তু আমরা কি পাবো এখান থেকে? মিথাইল আয়োডাইডই পাবো,
এবং ফেনলই পাবো। এরকম না যে মিথাইল আয়োডাইড এবং ফিনাইল আয়োডাইড, মানে কি বলবো, আয়োডোবেনজিন, তা কিন্তু পাবো না। আয়োডোবেনজিন পাওয়ার কোনো চান্স নেই, ফেনলটাই থাকবে। আমরা কি করব, এটা ভুল করে আমরা এরকম করি যে যেহেতু এক্সেস, তাহলে দুটো গ্রুপ থেকেই আমরা আয়োডাইড বানিয়ে দিই, তাহলেই কিন্তু মুশকিল হয়ে যাবে। আয়োডাইড হবে দুটো গ্রুপ থেকেই, কিন্তু যদি SN1 বা SN2 পসিবল হয় তাহলেই তো হবে, তা না হলে কী করা হবে। দেখো এইটা এমন একটা দুটো গ্রুপ আছে, এই দুটোই হচ্ছে ব্রিজ হেড গ্রুপ, ঠিক আছে। ব্রিজ হেড কার্বনের সঙ্গে এই অক্সিজেনটা অ্যাটাচড। এখন ব্রিজ হেড কার্বনে কোনো নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে না, SN2 হবে না। আবার ব্রিজ হেড কার্বনে কার্বোক্যাটায়নটাও তৈরি হতে পারে না, কারণ কার্বোক্যাটায়ন একটা sp2 হাইব্রিডাইজড, একটা প্লেনার স্পিসিস, এটা তো নন প্লেনার। সুতরাং আমরা এটা জানি, আগে পড়ে রেখেছি যে ব্রিজ হেড যখনই থাকবে ব্রিজ হেড গ্রুপওয়ালা সিস্টেম, সেইখানে কখনোই SN1 বা SN2 রিয়াকশান হবে না। সুতরাং এইখানে কোনো রিয়াকশান হলো না। কিন্তু পরেরটাতে এখানে ব্রিজ হেড পজিশানে রিয়াকশন হওয়ার চান্স নেই, কিন্তু উল্টো দিকের এই যে রিংটা, এখানে তো আর কোনো ব্রিজ হেডের ব্যাপার নেই, এটা সিম্পল একটা রিং। এই যে কার্বনটা দেখতে পাচ্ছি, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এদিকে রিয়াকশান হবে না, কিন্তু ওইখানে হবে 2 ডিগ্রি। 1 ডিগ্রি বা 2 ডিগ্রি হলে ইথানের ক্লিভেজ SN2 মোটে যাবে, একটু আগে বললাম। তাহলে যেদিকে রিয়াকশানটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি সিস্টেমের দিকে রিয়াকশান হচ্ছে, তাহলে ওই দিকে তৈরি হয়ে যাবে আয়োডাইড। আর অন্য যে দিকটা আছে, যেখানটাতে ব্রিজ হেড আছে, সেখানটাতে তৈরি হয়ে যাবে অ্যালকোহল। ওটা তো লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে, ফলে ও তো আর ডিরেক্টলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের পার্ট নয়, ও লিভিং গ্রুপ। সুতরাং ওখান থেকে অ্যালকোহলটা ডেফিনেটলি তৈরি হবে। নেক্সট এটা দেখো, একটা মিথাইল আছে এদিকে, এটাকে অ্যাকচুয়ালি এরকমভাবে না লিখে যদি আমি এই মিথাইলটাকে একটা এরকম বন্ড দিয়ে এরকম দেখাতাম, তাহলে হয়তো একটু বুঝতে সুবিধা হতো। এবার এই যে কার্বনটা দেখতে পাচ্ছি, এটা 2 ডিগ্রি না, দুটো কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে এদিকে 2 ডিগ্রি আর এদিকে মিথাইল। 3 ডিগ্রিও নেই, 3 ডিগ্রির থেকে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে এরকম গ্রুপও নেই। সুতরাং এখানে অবভিয়াসলি SN2। এবার SN2কে বেটার দেবে, 2 ডিগ্রি কার্বন বেশি ভালো করে দেবে না মিথাইল অবভিয়াসলি। সুতরাং আবারও এখানে মিথাইল আয়োডাইড এবং এই যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপের সঙ্গে একটা অ্যালকোহল হয়ে গেল। আচ্ছা, এই কম্পাউন্ডের নাম কি হবে? এটা সাইক্লোবিউটানল, তাই তো, সাইক্লোবিউটাইল অ্যালকোহল যা বলবে। দেখো এটা ইম্পর্টেন্ট বলছিলাম কেন, প্রথমটা তো সিমিলার, একই হবে, মানে আগেরটার মতোই হবে, যে এখানে OH আর এখানে MEI, সিম্পল একই লজিক। যে দেখো এই ইথারের এদিকটা হচ্ছে মিথাইল গ্রুপ, অক্সিজেন এদিকে মিথাইল গ্রুপ, আর এই দিকের যে গ্রুপটা, এই যে কার্বনটা, এটা সরাসরি কটা কার্বনের সঙ্গে যুক্ত? একটা, মানে প্রাইমারি গ্রুপ। এদিকে প্রাইমারি, এদিকে মিথাইল, তাহলে SN2 এটা কোন দিকে হবে? মিথাইল হবে। তাহলে SN2 এখানে লিখে দিই, অ্যাকচুয়ালি SN2 হচ্ছে মিথাইল আয়োডাইড হয়ে গেল। এইবার এখানে দেখো এক্সেস যদি আমি দিই, এক্সেস কী দেবো? HI। কী রিয়াকশন হয় খুব ভালো করে লক্ষ্য করো, ডিরেক্টলি এখানে I লিখে দিলে ভুল হয়ে যাবে, কারণ এইখানে প্রথমে অক্সিজেন কী করবে? প্রথমে প্রোটনকে নেবে, প্রোটনকে অ্যাবস্ট্রাক্ট করবে, I মাইনাস বেরিয়ে গেল, এরা OH2+ হয়ে গেল, এখান থেকে বন্ড ব্রেক করে গেল। আচ্ছা না, আমি একটা ভুল করছি বোধহয়, একটা কার্বন কম দিয়ে ফেলেছি। দেখো একটা কার্বন আছে, তারপরে এখানে OH2+ হয়ে যাবে। OH2+ যদি হয়, এবার যদি এই বন্ড ভেঙে যায়, জল যদি বেরিয়ে যায়, তাহলে এখানে প্লাস চার্জ, রিংয়ের বাইরে পজিটিভ চার্জ, মানে রিং এক্সপ্যানশন হবে, রিং এক্সপ্যানশন হয়ে কার্বোক্যাটায়ন তৈরি হবে। এইবার এই যে I মাইনাস বেরোচ্ছিল নিউক্লিওফাইল, এইবার অ্যাটাক করবে, ফাইনালি আমরা প্রোডাক্ট পাবো এইটা। তাহলে কী হবে এখানে? ফাইনালি আমরা কী লিখব? এইখানটায় যেটা লিখব সেটা এইখানে লিখছি আমি। দেখো সাইক্লোপেন্টাইল আয়োডাইড আর তার সঙ্গে মিথাইল আয়োডাইড। কেউ যদি ভুল করে এইটা লিখে দেয় এখানে I, তাহলে এটা ভুল হয়ে গেল। সুতরাং যেহেতু এখানে এক্সেস HI আছে, উৎপন্ন অ্যালকোহল HI এর সঙ্গে রিয়াকশান করবে, অ্যালকোহলের সঙ্গে HI এর রিয়াকশানটা SN1 না SN2 সেইটা বুঝে নিতে হবে। দিস ইজ অবভিয়াসলি SN1 মোডে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য এটা বলছিলাম খুবই ইম্পর্টেন্ট।
তারপরটা দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, এই বন্ডটা যদি ভাঙে তাহলে ওদিকে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা কীরকম হবে? এরকম একটা কার্বোক্যাটায়ন হবে না? এটার নাম আমরা আগে পড়েছিলাম, সাইক্লোপ্রোপাইল মিথাইল কার্বোক্যাটায়ন, সিপিএম কার্বোক্যাটায়ন, যেটার স্টেবিলিটি খুব বেশি ছিল রেজোনেন্সের জন্য। সেই কারণে এটাকে অলমোস্ট অ্যারোমেটিক কার্বোক্যাটায়নের সঙ্গে ওর স্টেবিলিটি কম্পেয়ার করা যায়, এতটাই স্টেবল। সুতরাং ওই দিকে কার্বোক্যাটায়ন তৈরি হবে, SN1 মোডে রিয়াকশান যাবে এবং SN1 মোডে যাবে এবং যেদিকে কার্বোক্যাটায়ন তৈরি হবে বলে বলছি সেইখানে নিউক্লিওফাইল অ্যাটাক করবে এবং I- হবে, আর উল্টো দিকে যেটা আছে ওখানে তৈরি হয়ে যাবে অ্যালকোহল। আর দু চারটা আছে রিয়াকশান, দেখে নাও। দেখো এই যে কার্বনটা দেখতে পাচ্ছ এটা প্রাইমারি, ওপরের দিকে একটাই কার্বনের সঙ্গে যুক্ত, এটাও তাই প্রাইমারি, তো দুদিকেই প্রাইমারি কার্বন এবং দুদিকটাই মানে একই রকম সিমেট্রিক্যাল। তো যে কোনো একদিকে রিয়াকশান হলেই হবে, SN2 মোডে যাবে এটা, যেহেতু দুদিকেই প্রাইমারি। তাহলে একদিকে OH তৈরি হয়ে যাবে আর একদিকে এই কার্বনের সঙ্গে আয়োডাইড লিখে দিলাম, ঠিক আছে। তারপরেরটা দেখো, তারপরটাতে এইটা সরাসরি দুদিকে দুটো কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে 2 ডিগ্রি আর এইটা 1 ডিগ্রি। সুতরাং এবারও SN2 1 ডিগ্রিতে রিয়াকশান হবে, তাহলে 1 ডিগ্রি এই যে পার্টিকুলার কার্বনটা এইখানে তৈরি হবে আয়োডাইড, আর এই যে 2 ডিগ্রি, এই 2 ডিগ্রিতে তৈরি হবে OH। এখানটা দেখতে পাচ্ছি এই কার্বনটা টারশিয়ারি, এটা প্রাইমারি, টারশিয়ারিতে রিয়াকশান হবে SN1 যদি হয় তাহলে এই প্রাইমারি কার্বোক্যাটায়নে এইখানে প্রাইমারি কার্বনে তৈরি হবে OH, আর এইখানটায় তৈরি হবে আয়োডাইড, ঠিক আছে। আয়োডাইড তৈরি হবে, এখানে অ্যাটাক করবে আয়োডাইড, আর দুখানে যে মিথাইল আছে সেই দুটো থেকে গেল এখানে, ক্লিয়ার। এদিকটা দেখো, আবারও দেখো উপরের যে রিংটা ওইটা যদি মানে এই কার্বনটা যদি প্লাস চার্জ হয় তাহলে সেটা হয়ে যাবে একটা অ্যান্টি অ্যারোমেটিক সিস্টেম, কিন্তু নিচেরটাতে এই কার্বনে প্লাস চার্জ হলে এটা হয়ে যাবে একটা অ্যারোমেটিক সিস্টেম। সুতরাং এই অ্যারোমেটিক সিস্টেম থেকে বন্ড ভাঙবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং SN1 রিয়াকশানের মাধ্যমে আমরা পেয়ে যাব এরকম একটা অ্যারোমেটিক আয়োডাইড, আর এরকম একটা অ্যান্টি অ্যারোমেটিক স্পিসিসটা থেকে একটা এরকম অ্যালকোহল পেয়ে গেলাম। আচ্ছা, HI এর পর সেকেন্ড রিয়াকশন হচ্ছে PCl5 আর SOCl2 সঙ্গে। SOCl2 মানে থায়োনিল ক্লোরাইড, আর PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, এদের সঙ্গে আমরা রিয়াকশান এর আগে করেছিলাম অ্যালকোহলের রিয়াকশানের সঙ্গে ইথারের রিয়াকশানটা কম্পেয়ার করবে, তাহলে দুটোই একসঙ্গে মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে। কী করবো দেখো, এখানে আমরা অ্যাকচুয়ালি রিয়াকশানটা লেখার একটা সুন্দর টেকনিক আছে। ধরো আমি ইথারটাকে এইভাবে লিখলাম ROR-, আর PCl5 যখন অ্যালকোহলের সঙ্গে রিয়াকশান করে, মনে করে দেখো POCl3 তৈরি হয়, ফসফরাস অক্সিক্লোরাইড। আমরা PCl3 আর এখানে একটা ক্লোরিন আর এখানে একটা ক্লোরিন, এইভাবে যদি আমরা এটাকে মানে এইভাবে সাজিয়ে লিখলাম আর কি, রিয়াকশানটা কী হচ্ছে দেখো। রিয়াকশানটা এরকম হয় যে ইথারের এই দুটো বন্ডেরই, দুটো CO বন্ডেরই ক্লিভেজ হয়, দুটো বন্ডই ভেঙে যায়। এই বন্ডটা ভাঙলো, তার সঙ্গে উপরের ওই Cl পার্টটা অ্যাড হয়ে গেল, আর এই বন্ডটা ভাঙলো, তার সঙ্গে নিচের এই Cl পার্টটা অ্যাড হয়ে গেল। তাহলে প্রোডাক্ট কী তৈরি হবে, ওপরের R এর সঙ্গে RCl আর নিচের এই R' সঙ্গেও এই দিকে Clটা যোগ হয়ে যাবে R', মাঝখানে পড়ে থাকলো অক্সিজেন আর PCl3, দুটো মিলিয়ে হয়ে গেল POCl3। আমরা এই সিমিলার ওয়েতে অ্যালকোহলের রিয়েকশনটাও লিখতে পারতাম। যদি আমরা এখানে ROH করতাম তাহলে এটা অ্যালকোহল হয়ে যেত। তাহলে অ্যালকোহলে মনে করে দেখো একটা RCl তৈরি হয়, একটা HCl তৈরি হয় এবং একটা POCl3 তৈরি হয়। সিমিলার রিয়াকশন আমরা যদি, তাহলে আমরা সিম্পলি এরকম লিখবো, ধরো তোমাকে কোয়েশ্চেন মানে ফর এক্সাম্পল একটা এরকম দিল যে ET2O ডাইইথাইল ইথারে যদি PCl5 দেওয়া হয় তাহলে কি তৈরি হবে, তাহলে 2 মোল ইথাইল ক্লোরাইড, যেহেতু দুটো আর গ্রুপই সেম, 2 মোল ইথাইল ক্লোরাইড আর একটা POCl3, এটা হয়ে গেল PCl5 পার্ট। SOCl2 পার্টে আসো, একই রকম ROR' বানাও, আর এখানে বানিয়ে দাও SOCl2, তো তাহলে SO, এখানে Cl, এখানে Cl। কী হচ্ছে দেখো, আবারও আমরা
এই পার্টটা ব্রেক করছি, দুটো সিও বন্ডই ব্রেক হবে ইথারের। তাহলে আর সিএল, আর ড্যাশ সিএল, আর এসও, আর দিকে একটা অক্সিজেন আছে SO2, আর সিএল, আর ড্যাশ সিএল এবং SO2। ফর এক্সাম্পল, যদি আমরা ডাইমিথাইল ইথার Me2O, এখানে যদি আমরা SOCl2 দিই, তাহলে MECl অর্থাৎ মিথাইল ক্লোরাইড দুটো তৈরি হবে, আর একটা SO2 গ্যাস তৈরি হবে। মনে করো দেখো, অ্যালকোহলের সঙ্গে এই রিয়াকশানে আমরা পাচ্ছিলাম একটা অ্যালকিল হ্যালাইড, মানে হ্যালো অ্যালকেন, আর একটা HCl গ্যাস আর একটা SO2 গ্যাস। আমরা ওখানে বলছিলাম যে যেহেতু HCl এবং SO2 দুটোই গ্যাসিয়াস বাই প্রোডাক্ট, ওরা সিস্টেম থেকে বাইরে বেরিয়ে চলে যায়, সুতরাং হ্যালো অ্যালকেনটাকে সংগ্রহ করা অনেক সহজ হয়। সেই কারণে আমরা একটা কম্প্যারিজন করেছিলাম যে অ্যালকোহলের সঙ্গে PCl5 এবং SOCl2 যদি আমরা সেপারেটলি রিয়াকশান করিয়ে হ্যালো অ্যালকেন তৈরি করি, তাহলে কোন প্রসেসটা বেটার? আমরা আনসার বলেছিলাম SOCl2 প্রসেস, কারণ ওখানে বাই প্রোডাক্ট SO2 অ্যান্ড HCl বোথ আর গ্যাসিয়াস, সিস্টেম থেকে বেরিয়ে যায়, আমরা সহজেই হ্যালো অ্যালকেনটাকে পেতে পারি। তাহলে সিমিলার রিয়াকশান হচ্ছে ইথারের সঙ্গে PCl5 এবং SOCl2। আরেকটা রিয়াকশান আমরা করবো এরপর, যেটা হচ্ছে সিমিলার 3 নম্বর, সেটা হচ্ছে অ্যাসিটাইলেশন। অ্যালকোহলের অ্যাসিটাইলেশন মনে করে দেখো, সেখানে আমরা CH3COCl মানে অ্যাসিটাইল ক্লোরাইড অথবা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিয়েছিলাম। তো সিমিলার রিয়াকশান এখানে, রিয়াকশান উইথ CH3COCl অ্যান্ড অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, নাম লিখি ব্র্যাকেটে অ্যাসিটাইলেশন। ঠিক আছে, কী হয়েছিল দেখো, আমরা এখানে কি লিখব, ROR ড্যাশ আর CH3COCl, এখানে অ্যানহাইড্রাস ZnCl2 লাগবে, তার প্রেজেন্সে এটা একটা গুড লিভিং গ্রুপে পরিণত হবে, তারপরে ফাইনাল রিয়াকশন হবে। আমরা কি করব, আমরা সিম্পলি প্রোডাক্ট লিখব। এই যে RCO গ্রুপ, আমরা অ্যালকোহলের রিয়াকশনের সময় এটা খুব ডিটেলে আলোচনা করেছিলাম, এখন আমরা খালি প্রোডাক্ট লিখব। এর সঙ্গে RCOOR এরকম তৈরি হয়, এস্টার তৈরি হবে, মানে CH3COOR ড্যাশ, এটা একটা এস্টার, আর তার সঙ্গে তৈরি হবে, এদিকে আর পড়ে থাকলো আর এদিকে Cl পড়ে থাকলো, আর এবং Cl। এটাই তুমি মনে করে দেখো, যখন এটা অ্যালকোহল ছিল তখন এস্টারের পাশাপাশি HCl তৈরি হচ্ছিল, HCl, আর যখন আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিচ্ছিলাম তখন HCl এর পরিবর্তে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছিল। এখানে কি তৈরি হচ্ছে দেখো, তাহলে এটা হচ্ছে নাম্বার A, আর নাম্বার B হচ্ছে ROR ড্যাশ, যখন রিয়াকশান করছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3COOCOCH3 অ্যাসিডিক অ্যানহাইড্রাইডের সঙ্গে যখন রিয়াকশান করছে ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস ZnCl2, তখন দেখো এই পোর্শনটা থেকে তৈরি হবে না এস্টারটা, এই পোর্শন থেকে এস্টার তৈরি হয়ে গেল CH3COOR ড্যাশ, তাহলে CH3COOR ড্যাশ এইটা হয়ে গেল আমাদের এস্টার, আর তার পাশাপাশি কি পড়ে থাকবে, এখানে একটা আর পড়ে থাকলো, আর এখানে দেখো CH3COOR মানে আর একটা এস্টার, CH3COO এর সঙ্গে আর, ঠিক আছে, CH3COO আর পড়ে থাকলো, তাহলে আর একটা এস্টার তৈরি হয়ে গেল। যখন অ্যালকোহলের সঙ্গে রিয়াকশান হচ্ছিল এই দুটো কম্পাউন্ডের, তখন মূল যে এস্টার প্রোডাক্ট তৈরি হচ্ছিল তার পাশে বাই প্রোডাক্ট অ্যাসিড তৈরি হচ্ছিল, আইদার এখানে তৈরি হচ্ছিল HCl অথবা এখানে তৈরি হচ্ছিল অ্যাসিটিক অ্যাসিড। এখন বাই প্রোডাক্ট অ্যাসিটাইল ক্লোরাইডের ক্ষেত্রে তৈরি হচ্ছে হ্যালো অ্যালকেন, আর এক্ষেত্রে তৈরি হচ্ছে আরেকটা এস্টার মলিকিউল, সেকেন্ড এস্টার মলিকিউল। ঠিক আছে, এইবার তোমার এই আর ড্যাশ গ্রুপের উপরে বেস করে তোমার এখানে ফাইনাল প্রোডাক্ট তৈরি হবে। এই রিয়াকশন সম্পর্কে ব্যাস এইটুকুই, আর কিছু বলার নেই। আর একটা লাস্ট এই পার্টিকুলার পয়েন্টেই নাম্বার 4 যেটা বলা খুবই দরকার, সেটা হচ্ছে রিয়াকশান উইথ রেড ফসফরাস অ্যান্ড HI। আমরা জানি যে রেড ফসফরাস আর HI এটা একটা হাইলি একটা স্ট্রং একটা রিডিউসিং এজেন্ট, ঠিক আছে, এটা একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট। ও কী করে, ও সমস্ত অক্সিজেন কন্টেনিং কম্পাউন্ডগুলোকে রিডিউস করে অ্যালকেন পর্যন্ত নিয়ে যায়, অ্যালকেন তৈরি করে। তাহলে
যদি এরকম হয় যে আর ও আর ড্যাশ, এটা আমি বলেছিলাম যখন আমরা অ্যালকোহল পার্টের মধ্যে যখন রিডাকশান পড়ছিলাম তখন আমি বলেছিলাম যে রেড পিএইচআই কী করে, সমস্ত অক্সিজেন কন্টেনিং অর্গানিক যদি কোনো ফাংশনাল গ্রুপ থাকে তাহলে সেই ধরনের কম্পাউন্ডগুলোকে ও অ্যালকেন পর্যন্ত রিডিউস করতে পারে। বাকি আমরা যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড ইত্যাদি করছিলাম সেগুলো ওই অ্যালকোহল পর্যন্ত আনে রিডিউস করে। রেড পিএইচআই ফার্দার আরেক স্টেপ রিডিউস করে এবং অ্যালকেন পর্যন্ত নিয়ে যায়। তাহলে এখানে যদি আমরা দিই রেড ফসফরাস আর এইচআই তাহলে তৈরি হবে আর এইচ, দুটো যেহেতু গ্রুপ আছে আর এইচ এবং আর ড্যাশ এইচ, ঠিক আছে। তার সঙ্গে এই এইচআই নিজে যেহেতু রিডিউসিং এজেন্ট, রিডিউস করে নিজে অক্সিডাইজড হবে, অক্সিডাইজড হয়ে I2 তৈরি করবে। এখানে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে যে এই পার্টিকুলার রেড পিএইচআই দিয়ে যখন আমরা কোনো রিয়াকশন করাই সেখানে রেড ফসফরাসের ফাংশনটা কী? রেড ফসফরাসের ফাংশনটা হচ্ছে এই যে আয়োডিনটা তৈরি হচ্ছে এই আয়োডিনটার সঙ্গে 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 রেড ফসফরাস রিয়াকশান করে ফসফরাস আয়োডাইড তৈরি করবে। যদি না করতে পারে, মানে যদি আমরা রেড ফসফরাস ব্যবহার না করি তাহলে কী হবে, উৎপন্ন আয়োডিন এই অ্যালকেনগুলোর আয়োডিনেশন ঘটিয়ে দেবে। সেইটাকে প্রিভেন্ট করার জন্য ফসফরাস দেওয়া হয় যাতে করে সেটা ফসফরাসটাকে সিস্টেম থেকে বাইরে বের করতে পারে। এবার এখানে যদি মিথাইল হয় তাহলে এখানে মিথেন, এটা যদি ইথাইল হয় এটা ইথেন ইত্যাদি অ্যালকেন তৈরি হবে। নেক্সট হচ্ছে দেখো পটাশিয়াম ডাইক্রোমেট, অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট। আমরা জানি এটা একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, খুব স্ট্রং একটা অক্সিডাইজিং এজেন্ট। ও কী করবে, ইথারকে অক্সিডাইজ করবে। এবার এখানে আমি সরাসরি এক্সাম্পল দিচ্ছি, মানে ধরা যাক আমি নিলাম ডাই ইথাইল ইথার। তো কী হচ্ছে, যখন আমরা এখানে K2Cr2O7H+ দিচ্ছি, ইথারটাকে ও অক্সিডাইজ করে অ্যালডিহাইড তৈরি করে। এবার এই দুটো সিও, মানে এই কার্বনের সঙ্গে অক্সিজেনের বন্ড এবং এই কার্বনের সঙ্গে অক্সিজেনের বন্ড, দুটো সিও বন্ডই ব্রেক হয়, মানে দুটো অ্যালকিল গ্রুপই আলাদা আলাদা হয়ে যায়। এবার প্রত্যেকটা অ্যালকিল গ্রুপে যতগুলো করে কার্বন আছে ততগুলো কার্বনওয়ালা অ্যালডিহাইড তৈরি হবে। ইথাইল গ্রুপে কটা কার্বন আছে? দুটো। তাহলে দুটো কার্বন আছে এরকম একটা অ্যালডিহাইড যদি বলি তাহলে CH3CHO, দুদিক থেকেই ওটা তৈরি হবে, মানে CH3CHO 2 মলিকিউল তৈরি হবে। এবার যেহেতু এটা একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ফার্দার রিয়াকশান করবে ও, করে অ্যালডিহাইড থেকে কি তৈরি করে দেবে, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে দেবে। সিম্পল, এই হচ্ছে রিয়াকশান। ন্যাচারালি যদি এটা MEOET হতো তাহলে প্রথম স্টেপে হতো HCHO মানে ফর্মালডিহাইড এবং অ্যাসিটালডিহাইড। ফার্দার এরা রিয়াকশান করে ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতো। ঠিক আছে, সিম্পল। লাস্ট রিয়াকশান যেটা হচ্ছে এই নাম্বার বি টাইপের আন্ডারে CO বন্ড ক্লিভেজওয়ালা লাস্ট রিয়াকশান হচ্ছে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রোলিসিস। ঠিক আছে, ইথারের হাইড্রোলিসিস অ্যাসিডের সঙ্গে। তো এখানে আমাদের কী করতে হয়, এখানে আমাদের ডাইলিউট অ্যাসিড নিতে হয়, ডাইলিউট অ্যাসিড। সাপোজ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড নিলাম, আর তার সঙ্গে হাই টেম্পারেচার আর হাই প্রেশার, এই কন্ডিশনে হচ্ছে রিয়াকশান হবে। কী রিয়াকশান হবে দেখো, ROR'। এখন ডাইলিউট অ্যাসিডকে আমরা এইভাবেও লিখতে পারি H+H2O বা H3O+, যা লিখবে। হাই টেম্পারেচার হাই প্রেশার কী তৈরি হবে দেখো, ROH আর তার সঙ্গে R'OH। আমরা HI রিয়াকশান করালাম না, অলমোস্ট অনেকটা ওরকমই। দুটো আর গ্রুপ থেকেই দুটো অ্যালকোহল তৈরি হবে। এবার এখানেও আমরা এই রিয়াকশানটা অ্যাকচুয়ালি খুবই একটা ইম্পর্টেন্ট রিয়াকশান, অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রোলিসিসটা। এখানে আমরা দেখব যে যদি অ্যালকিল গ্রুপটা, এই যে দুটো অ্যালকিল গ্রুপ R এবং R', এদের নেচারের উপর ডিপেন্ড করে রিয়াকশান আবারও SN1 বা SN2 হতে পারে। তা আমরা লিখব যে ইফ one alkyl group is
মিথাইল অর প্রাইমারি, তাহলে আমরা আচ্ছা মিথাইল প্রাইমারিটা তো প্রথমে আমরা দেখবো না, আমরা প্রথমে চেক করবো যে ইফ ওয়ান অ্যালকিল গ্রুপ ইজ টার্সিয়ারি, আচ্ছা সেকেন্ডারি লিখি আগে, সেকেন্ডারি টার্সিয়ারি অর more stable carbocation forming group, এটা যদি হয় তাহলে হয়ে যাবে SN1। দুটো গ্রুপের মধ্যে, দুটো আর গ্রুপের মধ্যে যে কোনো একটা যদি সেকেন্ডারি টার্সিয়ারি বা আরও বেশি স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে, এরকম যদি গ্রুপ হয় তাহলে SN1 হবে। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যদি ঠিক আছে 2 নম্বরে কী লিখব যে ইফ ওয়ান অ্যালকিল গ্রুপ, এটা স্টেপ 1 চেক করার জন্য, এটা স্টেপ 1 প্রথমে এটা দেখব, যদি সেটা না হয় তাহলে SN2 হবে, তখন ওয়ান অফ দ্য অ্যালকিল গ্রুপ ইজ প্রাইমারি হবে অথবা 1 ডিগ্রি হবে, তখন SN2 দেখব, তখন হবে SN2। মানে যে কোনো একটা গ্রুপ যদি আইদার সেকেন্ডারি টার্সিয়ারি বা তার থেকে বেশি কার্বোক্যাটায়ন তৈরি, স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে, এরকম যদি গ্রুপ হয় তাহলে SN1, আদারওয়াইজ এই অপশানটাই পড়ে থাকবে, তখন SN2 হবে। ঠিক আছে, এইবার এখানে আরেকটা জিনিস বলতে পারি, আমরা একটা নোট বলতে পারি, সেটা হচ্ছে যে আর গ্রুপ যদি এরকম হয় যে ভিনাইল গ্রুপ হলো, তারপর ধরো এরকম ব্রিজ হেডওয়ালা গ্রুপ হলো, বা ধরো ফিনাইল হলো, সেক্ষেত্রে আমরা বলবো যে রিয়াকশান হবে না, মানে ওই পার্টিকুলার জায়গাটা থেকে রিয়াকশান হবে না। যদি দুটো আর গ্রুপই যদি এইগুলোর মধ্যে পড়ে তাহলে সে তো রিয়াকশান করবেই না। ঠিক আছে, বোথ দ্য আর গ্রুপস আর আইদার ভিনাইল অথবা ফিনাইল অথবা এরকম ব্রিজ হেড, তাহলে রিয়াকশান হবে না। বা যদি অ্যান্টি অ্যারোমেটিক যদি গ্রুপ থাকে, ধরা যাক সাইক্লো পেন্টাডাইনাইল গ্রুপ আছে দুদিকে, তাহলেও রিয়াকশান হবে না। ঠিক আছে, এখানে লিখে রাখি অ্যান্টি অ্যারোমেটিক, এইসব হলে রিয়াকশান হবে না। আমরা এবার বেশ কয়েকটা এক্সাম্পল দেখব। দেখো প্রথমটা MEOET, তাহলে মিথাইল প্রাইমারি যদি হয় মিথাইল বা প্রাইমারি, তাহলে এটা SN2 রিয়াকশান হবে। তাহলে আচ্ছা আমি আগে প্রথম রিয়াকশানটার জন্য আমি আগে মেকানিজমটা বলে দিই, তাহলে একটু সুবিধা হবে। তাহলে ব্যাপারটা একই, প্রথমে তো অক্সিজেন তো প্রোটনেটেড হবে, তা না হলে তো রিয়াকশান হবে না। তো মিথাইল, এখানে ধরো অক্সিজেন OH+ হলো, এখানে ইথাইল হলো। এইবার জল অ্যাটাক করবে, অ্যাজ এ নিউক্লিওফাইল জল হচ্ছে অ্যাটাক করবে। কোথায় অ্যাটাক করবে? অ্যাটাক করবে এইখানটাতে। ঠিক আছে, এমি, তাহলে এমি যদি হয়, এমিতে যদি অ্যাটাক করে তাহলে এমি OH2+ হবে, তারপর ওখান থেকে H+ চলে যাবে, অ্যাসিডিক মিডিয়াম যেহেতু, আর ETOH তৈরি হবে। ঠিক আছে, অর্থাৎ নিউক্লিওফাইলটা অ্যাটাক করলো এইখানে, আর এইটা হয়ে গেল লিভিং গ্রুপ, ETOH হচ্ছে লিভিং গ্রুপ। ঠিক আছে, সেম রিয়াকশান দেখো আমি এখানে লিখেছি, একই জিনিস, কিন্তু এখানে H2O-তে অক্সিজেনটা O18, ইথারের অক্সিজেনটা সিম্পল অক্সিজেন। আমরা এইভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো যে H2O-টা অ্যাকচুয়ালি কোথায় অ্যাটাক করলো। H2O যেহেতু অ্যাটাক করেছে মিথাইলে, তাহলে মিথাইলের সঙ্গে যে OH-টা হবে, সেই OH-টা কোত্থেকে এসছে? জল থেকে এসছে, তাহলে এই পার্টিকুলার অক্সিজেনটা হবে O18। আর ইথাইল অ্যালকোহলের সঙ্গে যে অক্সিজেনটা, ওটা নর্মাল অক্সিজেন, এইটা হচ্ছে ইথারের এই অক্সিজেনটা। ঠিক আছে, অ্যাকচুয়ালি যখন অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রোলিসিসের যখন এক্সাম্পল চাইবে বা কোয়েশ্চেন যদি আসে পরীক্ষায়, ইথারের অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রোলিসিস, সেখানে এই জলটাকে O18 দেওয়া থাকবে, অথবা ইথারের অক্সিজেনটা O18 দেওয়া থাকবে। আর তা না হলে তো আমরা ডিস্টিংগুইশ করতে পারবো না যে H2O-টা অ্যাকচুয়ালি কোথায় অ্যাটাক করছে, সেটা না হলে কোয়েশ্চেনটাই তৈরি হবে না। তো যাই হোক, এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে টার্সিয়ারি যখন, তাহলে SN1, তাহলে টার্সিয়ারিতে কার্বোক্যাটায়ন তৈরি হবে, এবং সেই কার্বোক্যাটায়নে যদি জল অ্যাটাক করে তাহলে এই অ্যালকোহলটা হয়ে যাবে O18-ওয়ালা অ্যালকোহল। আর এই যে এদিকে ইথাইল অ্যালকোহল তৈরি হবে, ইথাইল অ্যালকোহলে এটা সিম্পল অক্সিজেন O16। আবারও এটা বেনজাইল যেহেতু, তাহলে বেনজাইল তো অনেক বেশি
রেজোনেন্স স্টেবিলাইজড একটা গ্রুপ, সুতরাং SN1 রিয়াকশন হবে আবারও, এবং বেনজাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে। বেনজাইল কার্বোক্যাটায়ন তৈরি হলে সেখান থেকে যে অ্যালকোহলটা হবে সেখানে O18 থাকবে, আর মিথাইল গ্রুপ থেকে তৈরি হওয়া অ্যালকোহল সিম্পল অক্সিজেন O16। আমরা দেখতে পাচ্ছি এই গ্রুপটা অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন তৈরি করবে, এই গ্রুপটা অ্যান্টি অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন তৈরি করবে। অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন মোর স্টেবল, সুতরাং SN1 মোডে রিয়াকশান যাবে এবং অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন যেখান থেকে তৈরি হতো সেইখান থেকে তৈরি হওয়া অ্যালকোহলটা O18 হবে, আর যেটা অ্যান্টি অ্যারোমেটিকওয়ালা সেখান থেকে সিম্পল অ্যালকোহলটা তৈরি হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এখানে মেইন কাজ, যে কোন অ্যালকোহলটাতে O18ওয়ালা অক্সিজেন থাকবে। দেখো এখানে ফিনাইল আছে, এখানে ফিনাইল আছে, দুটোই SN1 SN2 রিয়াকশন করবে না। অ্যান্টি অ্যারোমেটিক গ্রুপ এটা, এই যে অ্যান্টি অ্যারোমেটিক, ওখানে কার্বোক্যাটায়ন আনস্টেবল। ব্রিজ হেডেও SN1 SN2 হবে না, সুতরাং এখানে রিয়াকশান হবে না। ঠিক আছে, আর দুটো আছে ওখানে দেখো 8 এবং 9। আমরা দেখতে পাচ্ছি 8 নম্বরটাতে, এগুলো মুছে দিলাম। 8 নম্বরটাতে আমরা দেখতে পাচ্ছি যে উপরে আবারও সাইক্লোপেন্টা ডাইনাইল সিস্টেম, মানে অ্যান্টি অ্যারোমেটিক সিস্টেম। এইটা হয়ে গেল অ্যান্টি অ্যারোমেটিক সিস্টেম, এইটা অ্যারোমেটিক সিস্টেম ট্রপিলিয়াম কার্বোক্যাটায়ন তৈরি হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই যে অ্যারোমেটিক যে সিস্টেমটা, এখান থেকে তৈরি হওয়া যে অ্যালকোহল সেটা হয়ে যাবে O18, কারণ এখানে জলের মলিকিউলটা অ্যাটাক করবে। আর অ্যান্টি অ্যারোমেটিক সিস্টেম যেখান থেকে তৈরি হচ্ছে সেখানে নর্মাল অ্যালকোহল। এখানে একটা নোট লিখে নাও, খুবই এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যদি আমরা যে অ্যাসিডটা নিলাম, যদি অ্যাসিডটা কনসেন্ট্রেটেড হয়, আমরা দেখুন কী বলছিলাম যে ডাইলুট অ্যাসিড হতে হবে, ডাইলুট অ্যাসিড হতে হবে আর হাই প্রেশার টেম্পারেচার। বাই চান্স যদি কনসেন্ট্রেটেড অ্যাসিড নিয়ে নিই, তাহলে যেটা হবে যে প্রাইমারি অর মিথাইল যদি গ্রুপ থাকে, R গ্রুপ যদি মিথাইল হয় বা প্রাইমারি হয়, সেখান থেকে আমরা অ্যালকোহল, আগের বার কী হচ্ছিল, দুটো অ্যালকোহল হচ্ছিল, 2 মলিকিউল অ্যালকোহল হচ্ছিল। R এবং R গ্রুপ ডিফারেন্ট হলে ডিফারেন্ট অ্যালকোহলের একটা একটা করে মলিকিউল হচ্ছিল। এইবার যেটা হবে, একটা অ্যালকোহল তৈরি হবে আর একটা অ্যালকিল হাইড্রোজেন সালফেট তৈরি হবে। আর যদি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হয়, অথবা ওই যে মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্মিং গ্রুপ হয়, সেই ক্ষেত্রে আমরা পাবো অ্যালকোহলের সঙ্গে অ্যালকিন। ঠিক আছে, একটা করে এক্সাম্পল দেখিয়ে দিই। একটা এক্সাম্পল বলছি, দেখো প্রথমে সাপোজ মিথাইল অক্সিজেন ইথাইল। এবার যদি কনসেন্ট্রেটেড অ্যাসিড হয়, আমরা একটু আগে কী দেখলাম, কনসেন্ট্রেটেড অ্যাসিড হলে একদম আজকে শুরুতে প্রথম রিয়াকশান যে অক্সোনিয়াম আয়ন তৈরি হলো। ঠিক আছে, এইবার এই অক্সোনিয়াম আয়ন অ্যাকচুয়ালি এখানে কী তৈরি হয়েছিল দেখো, এখানে H+ আর HSO4-, তাই তো? H+টাকে অ্যাটাক করলো অক্সিজেন করে, অক্সিজেন তৈরি করলো, HSO4- আছে। HSO4- এইবার কী করবে, HSO4- অ্যাজ এ নিউক্লিওফাইল, যদি ওটা খুব একটা ব্যাড নিউক্লিওফাইল, তবু ও এখানে অ্যাটাক করবে, SN2 মোডে রিয়াকশান হবে এবং এই গ্রুপ খুলে গেল। তাহলে ইথাইল অ্যালকোহল তৈরি হয়ে গেল, ETOH আর HSO4, তো এটাই হয়ে গেল অ্যালকিল হাইড্রোজেন সালফেট। আর যদি এটা যেটা বললাম টার্সিয়ারি, টার্সিয়ারি এক্সাম্পল দিই, ধরো এই যে টার্সিয়ারি এরকম আছে, অক্সিজেন, এখানে ধরো মিথাইল। আচ্ছা, এইটা মুছে দিচ্ছি আমি, এই রিয়াকশানটা তোমাদের লেখা হয়ে গেছে আশা করছি, নাহলে আমার অসুবিধা হবে লিখতে। টার্সিয়ারি যদি হয় একদিকে, তাহলে প্রথম স্টেপটা তো একই, যে ধরো CH3 এখানে অক্সিজেন OH+ হয়ে গেল, মিথাইল হয়ে গেল, একই জিনিস দিয়ে আমরা দিচ্ছি। তাহলে এর সঙ্গে কি তৈরি হবে, HSO4- তৈরি হবে। তো এইবার যেহেতু এখানে টার্সিয়ারি গ্রুপ, এ কী করবে, SN1 মোডে রিয়াকশান নিয়ে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ শুরুতেই এইখান থেকে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। ঠিক আছে,
তো লিভিং গ্রুপ কী হয়ে গেল, MEOH, আর তার সঙ্গে কার্বোক্যাটাইন তৈরি হয়েছে। এখানে মিথাইল দিলাম, এখানে আমি এই কার্বনটা প্লাস চার্জ হবে, তো আমি এইটাতে CH2 আর H এর মুখে দেখাচ্ছি ভেঙে। এইবার এই যে HSO4 মাইনাস এইবার আসবে, এখন এখানে HSO4 মাইনাস অ্যাজ এ বেস রিয়াকশন করবে, ঠিক আছে। আচ্ছা আমি একটু ভুল বললাম, SN1 বলে দিয়েছি, এখানে অ্যাকচুয়ালি E1 রিয়াকশন হবে, এলিমিনেশন রিয়াকশন হবে, মানে অ্যালকিন তৈরি হতে গেলে তো এলিমিনেশন রিয়াকশনই হতে হয়, ওটা ভুল করে SN1 লিখেছিলাম। এইটা হলো, এবং এই গ্রুপটা অ্যাকচুয়ালি লিখেছেও খুব বিচ্ছিরি করে, যাই হোক এই গ্রুপটা এখানে চলে আসবে, অর্থাৎ এখানে ডাবল বন্ড হয়ে যাবে। তাহলে ফাইনালি যেটা তৈরি হবে মিথাইল, এখানে নিচে মিথাইল, আর ওপরে এখানে ডাবল বন্ডেড CH2, তাহলে একটা অ্যালকিন হয়ে গেল, একটা অ্যালকিন আর একটা অ্যালকোহল। অ্যালকোহলটা আগের স্টেপেই তৈরি হয়ে গেছে, এই যে অ্যালকোহল, আর পরবর্তী স্টেপে অ্যালকিন। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের জানতে হবে যদি একটা টার্সিয়ারি গ্রুপ থাকে সেখান থেকে অ্যালকিন তৈরি হয়ে যাবে, আর প্রাইমারি গ্রুপ থেকে অ্যালকোহল তৈরি হয়ে যাবে। আর যদি 1 ডিগ্রি বা মিথাইল হয়, তাহলে যেখানে মিথাইলে অ্যাটাক হবে ওইখানটা থেকে হাইড্রোজেন সালফাইড তৈরি হবে, হাইড্রোজেন সালফেট তৈরি হবে, অ্যালকিল হাইড্রোজেন সালফেট, আর অন্য পার্টটা থেকে হয়ে যাবে অ্যালকোহল। আচ্ছা এরপর হচ্ছে দেখো রিয়াকশান টাইপ C, যেখানে রিয়াকশানস ইনভলভিং অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপগুলো থাকবে এরকম রিয়াকশান। এই রিয়াকশানের এই টাইপের আন্ডারে দুটো রিয়াকশান আমরা পড়বো, একটা হচ্ছে হ্যালোজেনেশন আর একটা হচ্ছে অক্সিডেশন। তো হ্যালোজেনেশন মানে এখানে আমরা বেসিক্যালি ক্লোরিনেশন পড়বো, ক্লোরিনেশন অর্থাৎ ইথারের সঙ্গে ক্লোরিনের রিয়াকশান। এবার সেটা দুরকমভাবে হয়, সিম্পলি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি। অক্সিজেন অ্যাটমের রেসপেক্টে আলফা কার্বন, অক্সিজেন অ্যাটমের ঠিক পাশে যে আলফা কার্বনটা আছে, এদিকেও আছে এদিকেও আছে, এই আলফা কার্বনের হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, তার বদলে চলে আসবে ক্লোরিন, সাবস্টিটিউশন রিয়াকশান। এইটা রিয়াকশানটা হয় ডার্ক, যখন অন্ধকার অবস্থায় রিয়াকশান হচ্ছে। অর্থাৎ আমরা জানি ক্লোরিন যখন রিয়াকশান করে ফ্রি রেডিক্যাল মেকানিজমে, তখন সূর্যালোক লাগে H নিউ মানে ফোটন, তো সেই ফোটনের প্রেজেন্সে অনেক তাড়াতাড়ি রিয়াকশান হয় ফাস্ট, আর যদি অন্ধকারে হয় তাহলে রিয়াকশন রেট অনেক স্লো হয়। এই ক্ষেত্রে শুধুমাত্র এই আলফা কার্বনে যুক্ত একটা হাইড্রোজেন সে প্রতিস্থাপিত হবে, তৈরি হবে কি দেখো CH3 CH2O। এবার এই যে আলফা একটা হাইড্রোজেন চলে গেল, তার বদলে একটা ক্লোরিন এলো, একটা আলফা কার্বন থেকেও যেতে পারে বা দুটো আলফা কার্বন থেকেও যেতে পারে। এখানে ধরো একটা Cl এলো, OCH Cl CH3, এই হচ্ছে প্রোডাক্ট। আমরা এই প্রোডাক্টটাকে বলি, এখানে দেখো 1 নম্বর মানে দুদিকেই যেহেতু অ্যালকিল গ্রুপ আছে, তা আমরা এটাকে বলছি 1,1- ডাইক্লোরো, মানে এই দিকের কার্বন চেনটা দাও 1 নম্বর কার্বনে ক্লোরিন, আবার এদিকের যে কার্বন চেনটা এখানেও 1 নম্বর কার্বনে ক্লোরিন, তাই 1,1- ডাইক্লোরো। এবার যেখান থেকে এটা তৈরি হয়েছে ডাইইথাইল ইথার, এই নামটা বসানো হয়, এইভাবে এদের নামকরণ হয়। আর এটা হচ্ছে সিম্পলি 1-ক্লোরো ডাইইথাইল ইথার, উপরে টার্মের নাম লিখলাম না, 1-ক্লোরো ডাইইথাইল ইথার। তো এইটা হচ্ছে অন্ধকারে যখন রিয়াকশান হচ্ছে, আর যখন সূর্যালোকের উপস্থিতিতে, অর্থাৎ যখন রিয়াকশান রেট অনেক বেশি, এখানে লিখছি H নিউ, আর এখানে লাইট মানে ক্লোরিন আর H নিউ। এই অবস্থায় আর শুধুমাত্র আলফা হাইড্রোজেনের রিয়াকশান সীমাবদ্ধ থাকছে না, আলফা বিটা যতগুলো কার্বন অ্যাভেলেবেল সব কটা কার্বনের উপস্থিত যে হাইড্রোজেনগুলো, সব কটা হাইড্রোজেনই ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হবে। তাহলে এখানে কি তৈরি হবে দেখো, একদম বাঁদিকে 3টে হাইড্রোজেন ছিল, তো 3টে ক্লোরিন চলে আসবে, তারপরেও 2খানা হাইড্রোজেন ছিল, তার বদলে 2টো ক্লোরিন, আবার অক্সিজেন, আবার কার্বনে 2টো ক্লোরিন, তারপরের কার্বনে 3টে ক্লোরিন। এটাকে অনেক সময় এরকমও লেখে যে এই যে CCl2 আর C এদিকে Cl3, মানে C2 আর Cl5, এরকমভাবে লেখে অনেকে যে Cl5 C2O C2Cl5, এইভাবে লেখো এটাকে। এখানে যেহেতু অনেকগুলো হাইড্রোজেন, অতিরিক্ত সংখ্যক হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তো এটাকে আমরা বলি পার ক্লোরো ডাইইথাইল ইথার, পার ক্লোরো মানে অনেকগুলো ক্লোরিন এখানে চলে এসছে। এইটা হচ্ছে একটা রিয়াকশান হ্যালোজেনেশন। আর সেকেন্ড রিয়াকশান বললাম অক্সিডেশন,
মানে অক্সিজেনের সঙ্গে রিয়াকশান অ্যাকচুয়ালি আমরা এরকম লিখি যে রিয়াকশান উইথ অক্সিডেশন না লিখে স্পেসিফিক্যালি বলি। অক্সিডেশন তো অনেক রকমের হতে পারে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিয়াকশান উইথ অক্সিজেন, মানে বাতাসের যে অক্সিজেন তার সঙ্গে রিয়াকশান। তো সিমিলার একটা এক্সাম্পল দিচ্ছি, ডাইইথাইল ইথার। আবারও ডাইইথাইল ইথারে অক্সিজেন এবং এইচ নিউ সূর্যালোক। এখানে কি হয়, দুটো কম্পাউন্ড তৈরি হয়। এটা হচ্ছে এর পারক্সাইড তৈরি হয়, ইথারের পারক্সাইড। আরেকটা তৈরি হয় হাইড্রো পারক্সাইড। কীরকম দেখো, আচ্ছা হাইড্রোজেন পারক্সাইড আমরা জানি, হাইড্রোজেন পারক্সাইড এরকম দেখতে হয় H2O2। এখানে যদি কোনো একটা বন্ড ভেঙে যায় OH বন্ড এবং যদি H+ আয়ন বেরিয়ে যায়, তাহলে অ্যানায়নটা কি তৈরি হয়, HOO নেগেটিভ। এই যে অ্যানায়নটা HOO মাইনাস চার্জ, এইটার নাম হচ্ছে হাইড্রো পারক্সাইড আয়ন, হাইড্রো পারক্সাইড আয়ন। তো ওই রকম একটা সিমিলার কম্পাউন্ড এখানে তৈরি হয়। আবারও এখানে যে আলফা কার্বনগুলো আছে, এই আলফা কার্বনে যে কোনো একটা আলফা কার্বনে রিয়াকশান হয়। তো ধরো এখানে CH হলো, তাহলে আমি বাঁ দিকের এই আলফা কার্বনটার একটা হাইড্রোজেন সরিয়ে দিয়েছি, তার পরিবর্তে একটা হাইড্রো পারক্সাইড গ্রুপ এখানে যোগ হয়ে যাবে। তাহলে এখানে সিম্পলি আমি OOH লিখবো। তাহলে এটা হয়ে গেলো হাইড্রোপারক্সাইড, ডাইইথাইল ইথারের হাইড্রোপারক্সাইড কম্পাউন্ড এটা। আরেকটা তৈরি হয় পারক্সাইড। পারক্সাইড তো আমরা জানি, পারক্সাইড যৌগের ফর্মুলা কি, এই যে বন্ড ও বন্ড ও বন্ড, এইটা হচ্ছে পারক্সি গ্রুপ বা পারক্সো গ্রুপ। তাহলে এইটা হয়ে গেল। এরপরে এদিকে আরেকটা যে ইথাইল গ্রুপ ছিল সেটা চলে আসলো, অর্থাৎ ডাইইথাইল ইথারের দুটো অ্যালকিল গ্রুপের মাঝখানে কানেক্টেড একটা অক্সিজেন ছিল, সেটা দুটো অক্সিজেন হয়ে গেল। তো এটা হয়ে গেল পারক্সাইড, পারক্সাইড। আর এইটা হয়ে গেল হাইড্রোপারক্সাইড। তো অক্সিজেনের সঙ্গে ইন প্রেজেন্স অফ লাইট, সূর্যালোকের উপস্থিতিতে এই রিয়াকশান হয়, যেখানে পারক্সাইড এবং হাইড্রোপারক্সাইড উৎপন্ন হয়। এই রিয়াকশানটা সম্পর্কে অনেক কিছু বক্তব্য আছে। তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে এখান থেকে খুব ইম্পর্টেন্ট কয়েকটা কোয়েশ্চেন আসে থিওরিটিক্যাল। প্রথমটা হচ্ছে যে ইথার্স আর নেভার ইভ্যাপোরেটেড টু ড্রাইনেস, মানে ইথারকে কখনো সম্পূর্ণ শুষ্ক করে দেওয়া হয় না। বিশেষ করে যখন ইথারের আমরা ডিস্টিলেশন বা পাতন যখন করি, তখন ইথারকে সম্পূর্ণ শুষ্ক করা হয় না। নেভার ইভ্যাপোরেটেড টু ড্রাইনেস। ইট ইজ অলওয়েজ এসেনশিয়াল টু রিমুভ পারক্সাইড বিফোর ইটস ডিস্টিলেশন। ইথারে যদি পারক্সাইড মিশে থাকে, তাহলে সেই ইথার স্যাম্পেলটার পাতন প্রক্রিয়া ঘটানোর আগে, ডিস্টিলেশনের আগে কী করতে হবে, পারক্সাইডটাকে ওখান থেকে তাড়াতে হবে বা রিমুভ করতে হবে। এবার পারক্সাইড যদি মিশে থাকে, তাহলে সেক্ষেত্রে ডিস্টিলেশনে কী সমস্যা হতে পারে দেখো। তো পরীক্ষায় এটাই কোশ্চেন আছে যে এই যে লেখাটা আছে নীলকালিতে, এটা কেন, নেভার ইভাপোরেটেড টু ড্রাইনেস, এবার এক্সপ্লেইন কেন, কারণ কি। তাহলে প্রথম কথা হচ্ছে যে ওল্ড বটলস অফ ইথার কন্টেন্স পারক্সাইড অফ ইথার। যে কোনো ওল্ড যদি অনেক পুরনো স্যাম্পেল হয়, তাহলে বাতাসের অক্সিজেনের সঙ্গে দীর্ঘদিন বিক্রিয়া করে করে সেখানে সেই ইথার স্যাম্পেলে কিছু পরিমাণ পারক্সাইড তৈরি হয়ে থাকে, which is a heavy, pungent, oily, unstable liquid which gets decomposed violently on heating. এই যে পারক্সাইডগুলো তৈরি হলো, এই পারক্সাইডগুলো খুবই আনস্টেবল, ঠিক আছে, পাঞ্জেন্ট মানে ঝাঁঝালো গন্ধযুক্ত। মোস্ট ইম্পর্টেন্টলি এরা ডিকম্পোজ করে, ভেঙে যায় ভায়োলেন্টলি অন হিটিং, মানে হিট করলে এরা ভেঙে তো যায়, কিন্তু সেইটা খুব বিস্ফোরণ সহকারে ব্যাপারটা ঘটে। এবার বলছে বয়েলিং পয়েন্ট অফ পারক্সাইড ইজ হায়ার দ্যান দ্যাট অফ ইথার। ইথারের থেকে বয়েলিং পয়েন্ট কার বেশি, পারক্সাইডের। তাহলে বয়েলিং পয়েন্ট যদি ওর বেশি হয়, তাহলে ইথারের যদি কম হয়, তখন ডিস্টিলেশনের সময় সম্পূর্ণ ইথার চলে যাবে, পাত্রে পড়ে থাকবে শুধুমাত্রই পারক্সাইড। এবার হিট করা হচ্ছে, তাহলে এই ঘটনা ঘটবে ভায়োলেন্টলি, ওইখানে একটা বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকবে। সেই কারণে এই পুরো বিষয়টা অ্যাভয়েড করা হয়। তো বলছে যে যেহেতু পারক্সাইডের বয়েলিং পয়েন্ট বেশি, তাহলে ও থেকে যাবে পাত্রের মধ্যে, আগে বয়েলড হয়ে ইভ্যাপোরেটেড হয়ে যাবে কে, ইথার। সো পারক্সাইড অফ ইথার ইজ লেফট অ্যাজ এ রেসিডিউ ডিউরিং ডিস্টিলেশন অফ ইথার অ্যান্ড দিস মে কজ এক্সপ্লোজন। তাহলে এই এক্সপ্লোজনটা এড়ানোর জন্য একে কখনোই একেবারে শুষ্ক করে পাতন করা হয় না, বা যদি বলা হয় ইংরেজিতে যে ইটস নেভার ইভ্যাপোরেটেড টু ড্রাইনেস। এবার কথা হচ্ছে যে ইথানল, কিউপ্রাস অক্সাইড বা হাইড্রোকুইনোন জাতীয় কিছু পদার্থ আছে, যাদেরকে মিশিয়ে রাখা হয় আগে থেকে ইথার স্যাম্পেলে, যাতে করে ইথারের ওই অক্সিডেশনটা না হয়। আর টু এক্সপেল পারক্সাইড যদি তৈরি হয়ে থাকে ইথার স্যাম্পেলে, সেইটাকে রিমুভ করার জন্য কী করা হয়, ইথার ইজ ওয়েল শেকেন উইথ KI অর
FeSO4 সলিউশন, ফেরাস সালফেট অথবা পটাশিয়াম আয়োডাইড সলিউশনের সঙ্গে খুব জোরে ওকে ঝাঁকানো হয়। তাহলে পারক্সাইড যদি কিছু থাকেও, যেটা আমরা জানি একটা অক্সিডাইজিং এজেন্ট, ও কী করবে KI বা FeSO4 এর মতন রিডিউসিং এজেন্টের সঙ্গে রিয়াকশন করে যাবে এবং ফাইনালি পারক্সাইডটা রিমুভ হয়ে যাবে। দেখো লাস্ট পয়েন্ট হচ্ছে নোট 4 হচ্ছে ডিটেকশন অফ পারক্সাইড ইন ইথার স্যাম্পেল। ইথার স্যাম্পেলে পারক্সাইড আদৌ আছে কি না, কী করে সেটা প্রমাণ করবো। ইথার স্যাম্পেলের সঙ্গে আমরা অ্যাকুয়াস KI, পটাশিয়াম আয়োডাইড আর স্টার্চ মিশিয়ে ভালো করে ঝাঁকালাম। যদি ব্লু কমপ্লেক্স তৈরি হয় তাহলে কী বলছে, ব্লু কমপ্লেক্স ফর্মেশন কনফার্মস প্রেজেন্স অফ পারক্সাইড। কেন এরকম হচ্ছে, কারণ এই যে অ্যাকুয়াস KI আছে, এবার যদি পারক্সাইড, আমরা জানি পারক্সাইড হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট, ও কী করবে, আয়োডাইডকে I2-তে অক্সিডাইজ করবে। এই I2টা স্টার্চের সঙ্গে রিয়াকশান করে, আমরা এগুলো অনেক আগে ছোটোবেলায় পড়েছি যে স্টার্চের সঙ্গে ব্লু কমপ্লেক্স তৈরি করে। স্টার্চের একটা কী বলবো, কনফার্মেন্টারি টেস্ট হিসেবে এটা ব্যবহার করা হয়। তাহলে ব্লু কমপ্লেক্স তৈরি হচ্ছে মানে I2 তৈরি হয়েছিল। I2 তৈরি তখনই হবে যদি পারক্সাইড KI-কে অক্সিডাইজ করে, আর তা না হলে I2 তৈরি হওয়ার সম্ভাবনা ছিল না। সুতরাং এই প্রেজেন্স অফ দিস ব্লু কমপ্লেক্স কনফার্মস কী বলবো, পারক্সাইড এখানে উপস্থিত ছিল সেটা। আর লাস্ট হচ্ছে, মানে দুটো মেথড আছে, একটা মেথড হচ্ছে এটা, সেকেন্ড মেথড হচ্ছে যে আমরা ইথার স্যাম্পেলে KI এর বদলে মোর সল্ট দেবো। মোর সল্টের মধ্যে আমরা জানি কি থাকে, Fe2+ থাকে, ফেরাস অ্যামোনিয়াম সালফেট, তাই তো। এবার এ কী করবে, এই যে ফেরাস Fe2+ও পারক্সাইডের উপস্থিতিতে, পারক্সাইড যেহেতু অক্সিডাইজিং এজেন্ট, একে Fe3+ অক্সিডাইজ করে দেবে, ফেরাসকে ফেরিক করে দেবে। এই ফেরিকটা এই যে অ্যামোনিয়াম থায়োসায়ানেট NH4SCN এর সঙ্গে রিয়াকশান করবে, করে ফেরিক থায়োসায়ানেট তৈরি করবে, FeSCN3, ফেরিক থায়োসায়ানেট। এবার অবভিয়াসলি অ্যাকুয়াস মিডিয়ামে যেহেতু রিয়াকশান আছে, রিয়াকশানটা হচ্ছে অ্যাকুয়াস মিডিয়ামে, তাহলে জলও আছে, জলের সঙ্গে রিয়াকশান হবে। এবার ফেরিক থায়োসায়ানেট এইবার জলের সঙ্গে রিয়াকশান করে একটা কমপ্লেক্স তৈরি করে, SCN আর H2O হচ্ছে 5টা। এই যে কমপ্লেক্সটা তৈরি করলো, এই কমপ্লেক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি রেড কালারের কমপ্লেক্স। তাহলে এই রেড কমপ্লেক্স যদি তৈরি হয়, তাহলে আমরা বুঝবো যে রেড কমপ্লেক্স তৈরি হয়েছিল কারণ ফেরিক আয়ন তৈরি হয়েছিল তাই। আর ফেরিক আয়ন তৈরি করেছিল কে, পারক্সাইড, ফেরাসকে অক্সিডাইজ করে। সুতরাং পারক্সাইডের উপস্থিতি আমরা এই দুইভাবে প্রমাণ করতে পারি। তাহলে ইথারের 4 ধরনের রিয়াকশনের মধ্যে আমরা 3টে টাইপ আজকে কভার করলাম। একটা যেটা বাকি থাকলো সেটা হচ্ছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, মানে অ্যারোমেটিক ইথারগুলোর রিয়াকশন। এটা একটা খুবই সামান্য ছোট পার্ট, এইটা আমরা নেক্সট ভিডিওতে করব। এবং তার পাশাপাশি আমরা 3 মেম্বার্ড সাইক্লিক ইথার, অর্থাৎ ইপক্সাইড বা অক্সিরেন জাতীয় যে কম্পাউন্ডগুলো, তাদের কিছু রিয়াকশান আছে, সেইগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। যেহেতু ওটা একটা সাইক্লিক ইথার, তাই এই ইথার চ্যাপ্টারের মধ্যে আমরা ওটা কভার করব। এবং এই সবটা মিলিয়ে নেক্সট ভিডিওতে এটা কমপ্লিট হবে। তো এবং আমাদের পাশাপাশি হচ্ছে ইউনিট 11 অ্যালকোহল ফিনল ইথার কমপ্লিট হবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো আর শেয়ার করে দাও বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টাটা।